আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের প্রত্যাবর্তন ব্যাচের ক্লাসে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শ্রম বাজার পড়বো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমরা বিগত বছরগুলোর সিলেবাস যদি একটু খেয়াল করো, মানে 2021 থেকে যে এইচএসসি পরীক্ষাগুলো হয়েছে, সেইখানে শ্রমবাজার সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না। তো এখন তোমাদের যখন পূর্ণাঙ্গ সিলেবাসে এসে পরীক্ষা হচ্ছে, শ্রমবাজার ইনক্লুড হচ্ছে। তো একটা বেসিক বিষয় মনে রাখবা যে যে চ্যাপ্টারগুলো সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে ছিল এতদিন, সেখান থেকে এবছর ডেফিনেটলি কোশ্চেন আসার সম্ভাবনা আছে। মানে কোশ্চেন আসবে, এটা ধরে রাখো। তো তার মানে শ্রমবাজার একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো অর্থনীতিতে যে চ্যাপ্টারগুলোকে বাদ দেওয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে, সেগুলো কোন চ্যাপ্টার ছিল? বেসিক্যালি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো সংক্ষিপ্তের মধ্যেই ছিল। এর বাইরে যে চ্যাপ্টারগুলো ছিল কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, বাট শ্রমবাজার ইম্পর্টেন্ট। তো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেহেতু বাদ পড়ে গিয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে, তার মানে এই চ্যাপ্টারটা একটু গুরুত্ব দিয়েই পড়তে হবে। আমরা এই ক্লাসটা করবো ম্যাক্সিমাম 1.5 ঘন্টা বা তার আশেপাশে। বাট এই 1.5 ঘন্টার মধ্যে চ্যাপ্টার আমরা এমনভাবে পড়বো যে তোমাদের সিকিউতে আসুক, এমসিকিউতে আসুক, প্রত্যেকটা কোশ্চেন তোমরা যদি আনসার করতে পারো। তোমরা যে যেখান থেকে যুক্ত হচ্ছ, আমি সবসময় ক্লাসে একটা রিকোয়েস্ট করি যে একটু কিছু ম্যাটেরিয়ালস নিয়ে তারপর ক্লাস করতে বসবে। যেমন একটা খাতা, একটা কলম, এগুলা নিয়ে তুমি ক্লাস করতে বসবে। কারণ ক্লাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজি থাকে, গুরুত্বপূর্ণ সাজেশনস থাকে, গুরুত্বপূর্ণ কথা থাকে, যেগুলোর সাথে সাথে একটু নোট ডাউন না করলে এগুলো পরে মেমোরি থেকে বের হয়ে যায়। আবার যে ধরো যে তুমি একদম রিল্যাক্সে ক্লাসটা করলা, ক্লাস শেষে ফেসবুকে স্ক্রল করে চলে গেলা, এই কি করলাম না করলাম এটার কোনো ইফেক্ট থাকে না। বাট তুমি যদি সম্পূর্ণ ক্লাসের উপর একটা 1 পেজেরও সংক্ষিপ্ত নোট করতে পারো, নোট মানে প্রত্যেকটা কথা তোমাকে লিখতে হবে না, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোকে আমি ইন্ডিকেট করবো সেগুলা, তো তুমি সন্ধ্যার পর যখন আবারও পড়তে বসবে, ওই পেজটা তুমি যদি আবারও বের করো, তো এই ক্লাসে কি কি পড়ানো হয়েছিল, কিভাবে পড়তে বলা হয়েছিল, সব কিছু আমার মাথাতে চলে আসে। তো সেভাবেই তোমরা একটু বসবে আশা করি। যারা ক্লাসে যুক্ত হচ্ছে আমি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ইভা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমরা অবশ্যই ক্লাস সম্পূর্ণ করবে। এবং যারা এখনো ক্লাসে যুক্ত হয় না, 40 জনের বেশি যুক্ত হয়ে গিয়েছে, যারা এখনো যুক্ত হয় না তারা যুক্ত হবে। এবং বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দিও ক্লাসটা। মানে নিজের টাইমলাইনে শেয়ার দিলে বন্ধুরাও দেখতে পারবে এবং ক্লাসটা তোমার কাছেও থেকে যাবে, নিজের হেফাজতে থেকে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে শ্রমবাজার। তো প্রথমে আমরা যদি একটু ব্যাক করি, মানে 5th চ্যাপ্টারের আগের চ্যাপ্টারে যাই, 4th চ্যাপ্টারে যাই, সেখানে আমরা পড়েছিলাম কি বাজার, রাইট? তো বাজার এখানে শ্রমযুক্ত হচ্ছে, শ্রমবাজার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো শ্রমযুক্ত হয়ে যখন শ্রমবাজার হচ্ছে, তাহলে আমাদের কি চেঞ্জ হচ্ছে? বাজারে আমরা পড়েছিলাম একটা পণ্য বা একাধিক পণ্য, সেটা কি হচ্ছে? ক্রেতা বিক্রেতার মধ্যে কেনা বেচা হচ্ছে, এমনটা ছিল। আচ্ছা, আর শ্রমবাজারে তাহলে কি হয়? শ্রমবাজারে মূলত কেনা বেচাটা হয় শ্রমের। ঠিক আছে? এখন তুমি বলবা শ্রম কি কেনা বেচা করা যায়? ডেফিনেটলি করা যায়। সেটা কিভাবে? ধরো যে একজন শ্রমিক, সে কি করে? শ্রম বিক্রি করে। শ্রমিকের মধ্যেই শ্রম নিহিত থাকে, তিনি সেটা বিক্রি করেন। যেমন আমি যদি ধরি যে শহর অঞ্চলে শ্রমিকের যে বাজারটা হয়, সেটা কেমন হয়? ধরো যে সকালে, খুব সকালে শহরে যারা শ্রম দেন, তারা একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে সমবেত হন। তাদের কাছে তাদের যে হাতিয়ারগুলো দরকার, কোদাল বা হচ্ছে অন্যান্য যা কিছু আছে, সেগুলো নিয়ে তারা এক জায়গাতে সমবেত হন। তো যারা এমপ্লয়ার, ঠিক আছে, বা নিয়োগকারী, তারা সেখানে আসেন। আসার পর তাদের সাথে নেগোশিয়েট করেন যে আমার তো এই কাজটা করতে হবে, তো তোমরা 5 জন আমার এই কাজে আসো, তোমাদেরকে আমি 5,000 টাকা দিব, 1,000 টাকা পার হেড তোমাদেরকে দিব। আচ্ছা, তো শ্রমিকরা বললো যে না, 1,000 টাকা দিয়ে তো আমরা সারাদিন কাজ করবো না, আমাদেরকে অ্যাটলিস্ট 2,000 টাকা দিতে হবে, না হলে আমরা সারাদিন কাজ করবো না। আচ্ছা, তারপর বার্গেনিং হলো, নেগোশিয়েটেড ফিক্সড প্রাইস হলো কত টাকা? 1,500 টাকা। যে 1,500 টাকা হইলে এখানে এমপ্লয়ারও রাজি, এমপ্লয়িও রাজি, দুই পার্টি রাজি হচ্ছে। তো ঠিক আছে, তাহলে 1,500 টাকাতে কি হলো? শ্রমিক শ্রম দিতে প্রস্তুত হলো। আচ্ছা, তাহলে এইখানে কি আমরা বাজার চ্যাপ্টার যখন পড়েছিলাম বা তার আগের চ্যাপ্টারগুলো যখন পড়েছিলাম, চাহিদা যোগান পড়েছিলাম না? তো একইভাবে শ্রমের চাহিদা যোগান আছে। তাহলে এই যে শ্রমিক, 5 জন শ্রমিক ওই 1,500 টাকা পার ডে এই রেটে শ্রম দিতে রাজি হলেন, এটা কি? এটা হচ্ছে শ্রমের যোগান। আবার ওই যে 1,500 টাকাতে একজন এমপ্লয়ার বা একজন নিয়োগকারী যে 5 জন শ্রমিককে নিয়োগ দিতে রাজি হলেন, এটা শ্রমের চাহিদা। তার মানে চাহিদাটা আসে নিয়োগকারী থেকে এবং যোগানটা আসে শ্রমিক থেকে। তাহলে আমরা শ্রম কি বুঝতে পারলাম, শ্রম বাজার কি বুঝতে পারলাম, শ্রমের চাহিদাটা কি বুঝতে পারলাম, এবং শ্রমের যোগান কি সেটা বুঝতে পারলাম। তাহলে এই যে শ্রম বাজার বা শ্রম, এটার বেসিক যে বিষয়টা, সেইটা আশা করি এখন বুঝতে পেরেছি আমরা, রাইট? এই বেসিক বিষয় মাথায় না থাকলে আমরা পুরো চ্যাপ্টার পড়ে যাব, বাট বুঝতে পারবো না।
তো এর জন্য বেসিকটা আগে তুমি ধরে রাখো যে এটা হচ্ছে শ্রম, এটা হচ্ছে শ্রম বাজার, এটা হচ্ছে শ্রমের চাহিদা, এটা হচ্ছে শ্রমের যোগান। একই সাথে শ্রমের সরবরাহকারী হচ্ছেন শ্রমিক, এবং তার যে চাহিদাটা তৈরি হয় সেটা হচ্ছে কে তৈরি করে? নিয়োগকারী, রাইট? আচ্ছা, নিয়োগকারী মানে যিনি শ্রমিককে নিয়োগ দেন তার নির্দিষ্ট কাজে। বুঝতে পারছি? ওকে, অনেকে যুক্ত হয়ে গিয়েছো ক্লাসে। তোকিয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে অর্ঘ্য সাহা, নমস্কার দিয়েছো। ফারহানা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস শুরু করি। শ্রমবাজার। তো দেখো, শ্রমের ধারণা, শ্রম কি, শ্রম কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে বলছে যে শ্রম বলতে সাধারণত শারীরিক পরিশ্রমকেই বোঝায়, তবে অর্থনীতিতে শ্রম শব্দটি ব্যবহার করা হয় ব্যাপক অর্থে। উৎপাদনে মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জিত হয় তাকেই অর্থনীতিতে শ্রম বলে। তোমরা যারা আমার ক্লাস নিয়মিত করো, তোমাদেরকে এর আগে আমি একটা কথা বলেছিলাম যে অর্থনীতিতে সবকিছুই অর্থের সাথে সম্পর্কিত হতে হয়। যেখানে কোনো তার মনিটারি ভ্যালু নাই বা আর্থিক মূল্য নাই, সেটা অর্থনীতির কোনো এলিমেন্টসই না। তাহলে এখানে দেখো সর্বশেষ যে কথাটা ছিল, অর্থ উপার্জিত হয়, যার বিনিময়ে কি হয়? অর্থ উপার্জিত হয়। এখন তোমাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণটা আমি এর আগেও ক্লাসে দিয়েছি, যারা প্রত্যেকটা ক্লাস করো ওই উদাহরণটা নিশ্চয়ই শুনেছো। সেটা কি? পদার্থবিজ্ঞান এবং অর্থনীতি দুই জায়গাতেই এই শ্রম এর একটা মানে ব্যবহার আছে। অর্থনীতিতে হচ্ছে আমরা যে ফোর্স, হ্যাঁ, বল যেটা পড়ে থাকি, তাই না? আচ্ছা, তার ফলে কি হয়? মানে আমরা অর্থনীতিতে এমন একটা ফর্মুলা পড়েছি যারা অর্থনীতি ফিজিক্সে, W ইজ ইকুয়াল টু FS, এমন মনে হয়, সম্ভবত আমার ভুল হতে পারে, আমি তো ফিজিক্স পড়াই না। আচ্ছা, অর্থাৎ ওয়ার্ক বা W হচ্ছে কাজ, সমান F হচ্ছে ফোর্স, আর S হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। মানে কোনো বস্তুতে প্রযুক্ত বল এবং তার ফলে বস্তুটি যতটুকু সরণ হচ্ছে সেটাই পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ। ঠিক আছে? আচ্ছা, ভুল হইলে কিছু মনে করো না, কারণ আমি অর্থনীতির টিচার না। আচ্ছা, তো এখন এই যে হচ্ছে তোমার অর্থনীতিতে কাজ হতে গেলে কি হতে হবে? প্রযুক্ত বলের প্রেক্ষিতে একটা ডিসপ্লেসমেন্ট হতে হবে বস্তুর, বা বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গাতে সরে যাবে, সরণ হতে হবে। আচ্ছা, তো এখানে কোনো আর্থিক বিষয় নাই। ঠিক আছে? তো ধরো একজন পাহারাদার বা সিকিউরিটি গার্ড, আমি যদি ধরি নিরাপত্তা প্রহরী। আচ্ছা, তো তিনি সারাদিন বসে বসে একটা বাড়ি পাহারা দিলেন। তো এটা এর বিনিময়ে তিনি অবশ্যই পারিশ্রমিক নেন। সারা মাস শেষে হয়তো বা তিনি 15,000 20,000 টাকা পারিশ্রমিক নেন। আচ্ছা, তো এটা পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কাজ না। এর কারণ কি? তিনি সারাদিন বসেছিলেন, তিনি তো কোনো বল প্রয়োগ করেন নাই কোনো বস্তুর উপর, কোনো বস্তুর সরণ ঘটে নাই, ডিসপ্লেসমেন্ট ঘটে নাই, তার মানে তিনি কোনো কাজ করেন নাই। কিন্তু অর্থনীতির ভাষাতে এই যে তার বসে থাকার ফলেই যে মান্থলি 20,000 বা 15,000 টাকা আর্ন হচ্ছে, এটা কাজ। তাহলে পদার্থবিজ্ঞানের আর তোমার অর্থনীতির মধ্যে পার্থক্য যে এই যে অর্থ উপার্জিত হওয়া না হওয়ার মধ্যে। অর্থনীতিতে সবকিছুর জন্যই অর্থ উপার্জিত হতে হবে, মনিটারি ভ্যালু থাকতে হবে, না হলে অর্থনীতি কোনো ফাংশন করবে না। আচ্ছা, তাহলে শুধু শারীরিক পরিশ্রম নয়, মানসিক যে পরিশ্রমটা আছে সেটাকে ইনক্লুড করে। তাহলে এই যে শারীরিক এবং মানসিক দুই ধরনের পরিশ্রমকে ইনক্লুড করে। আচ্ছা, তো আমরা যদি হচ্ছে পরবর্তীতে শ্রমের শ্রেণীবিভাগ যখন পড়বো তখন এই বিষয়টা দেখবো। এখন আলোচনা করলে তখন আর ভালো লাগবে না এটা শুনতে, তোমরা তখনই আলোচনা করবো। তাহলে শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, এই যে আমরা চলতি কথায় যাদেরকে শ্রমিক হিসেবে ধরে থাকি, তারা তো নর্মালি শারীরিক শ্রমই দেন। তো এর বাইরে ধরো একজন শিক্ষক, একজন চিকিৎসক, একজন লেখক, তারা তো শারীরিক পরিশ্রম করেন না, তারা যেটা করেন মানসিক পরিশ্রম। তাহলে সেবামূলক যে কাজগুলো আছে সেগুলোকে আমরা বলি মানসিক পরিশ্রম, আর আমাদের ফিজিক্যাল যে পরিশ্রমগুলো আছে সেগুলো হচ্ছে শারীরিক পরিশ্রম, রাইট? আচ্ছা, তো দুইটারই ইনক্লুশন হচ্ছে শ্রম। ঠিক আছে? আচ্ছা, তো শ্রমের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের প্রথমটা হচ্ছে শ্রম একটি জীবন্ত উপকরণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা সিকিউতে খ নম্বরে যে অনুধাবনমূলক কোশ্চেন হয় সেখানে আসে। শ্রম একটি জীবন্ত উপকরণ। এখন উৎপাদনের যে উপকরণ আছে 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তোমাকে এমসিকিউতে কি জিজ্ঞাসা করবে? উৎপাদনের কোন উপকরণটিকে জীবন্ত উপকরণ বলা হয়? তখন তুমি কোনটা আনসার করবা? নিশ্চয়ই শ্রম। কেন জীবন্ত সেটা আমি এক্সপ্লেন করতেছি। আচ্ছা, আবার সৃজনশীলের ক নম্বরে তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে জ্ঞানমূলকে, যে উৎপাদনের কোন উপকরণকে জীবন্ত উপকরণ বলা হয়। আবার খ নম্বরে তোমাকে বলতে পারে যে শ্রমকে কেন উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয়। তাহলে এমসিকিউতে সিকিউ এর ক এবং খ দুইটাতে কি হতে পারে? তোমাকে এই কোশ্চেনটা করতে পারে। আচ্ছা, আবার গ ঘতেও চলে আসতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে
তোমাকে ম্যাথ বাদে যে সিকিউগুলো আসে সেইখানে তোমাকে উপরে একটা উদ্দীপক সাজিয়ে দিল যেটা উৎপাদনের উপকরণ নিয়ে মূলত আলোচনা করতেছে। গ নম্বরে বলবে যে উৎপাদনের উপকরণগুলো আলোচনা করো। তাহলে তুমি যখন আলোচনা শুরু করবা তখন কি দিয়ে শুরু করবা? তো শ্রম কি হচ্ছে একটা ভূমির পরেই তো শ্রমের অবস্থান, 2 নম্বর উপকরণ এটা। তো শ্রম তুমি যখন এক্সপ্লেন করবা তখন নিশ্চয়ই এই যে শ্রম একটি জীবন্ত উপকরণ এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। তো শ্রম একটি জীবন্ত উপকরণ এটা বলতে আমরা কি বুঝি? শ্রম প্রোভাইড করেন কে? শ্রম প্রোভাইড করেন যিনি তাকে বলা হয় শ্রমিক, রাইট? আচ্ছা, তাকে বলা হয় শ্রমিক। তো শ্রমিকের নিশ্চয় জীবন আছে। তো শ্রমিকের যেহেতু জীবন আছে এবং শ্রম থেকে শ্রমিককে বিচ্ছিন্ন করা যায় না, শ্রমিকের জীবনের উপরেই শ্রম ডিপেন্ড করে, শ্রমিকের সুস্থতা অসুস্থতা মানসিক অবস্থা সবকিছুর উপরে যেহেতু শ্রম ডিপেন্ডেন্ট, সে কারণে শ্রমকেও বলা হয় জীবন্ত উপকরণ। মানে শ্রমিক জীবিত, আর শ্রমের মালিক হচ্ছেন শ্রমিক, এবং তুমি শ্রমকে এই শ্রমিক থেকে এক্সট্রাক্ট করতে পারবে না, মানে বের করে আনতে পারবে না। এটা একসাথে, এটা একদমই কম্পাউন্ড অবস্থাতে আছে। তার মানে শ্রম জীবন্ত উপকরণ। কি বুঝতে পারছো? আচ্ছা, শ্রম ও শ্রমিক অবিচ্ছিন্ন, যেটা বললাম যে শ্রমকে তুমি কিভাবে বের করবা। মানে ধর একজন শ্রমিক মারা গেছেন, আমি ধরলাম, আচ্ছা তিনি সুস্থ সবল একজন মানুষ ছিলেন, কোনো দুর্ঘটনা বা কোনো শারীরিক হঠাৎ অসুস্থতা বা কোনো কারণে মারা গেছেন। তো তুমি দেখো একটা সুস্থ সবল মানুষ মারা গেছেন, আর তো শ্রম দেওয়ার অনেক ক্ষমতা ছিল, আমি ওনার ওই ডেড বডি থেকে শ্রমগুলো বের করে নিয়ে আসি, এটা কি কোনোভাবে সম্ভব না। আচ্ছা, আবার একজন মানুষ বসে আছে, সে কাজকাম করতেছে না, সুস্থ সবল মানুষ, শ্রম দেওয়ার অ্যাবিলিটি আছে, তুমি ভাবলা যে এর থেকে আমি শ্রমগুলো এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসি, বসে থাক, এটা করতে পারবা না। অর্থাৎ শ্রম এবং শ্রমিক এই দুটো অবিচ্ছিন্ন, কোনোভাবেই এটা আলাদা করা যায় না, এক্সট্রাক্ট করা যায় না। শ্রমিকের গুণই হচ্ছে শ্রম, রাইট? আচ্ছা, শ্রমিক শ্রম বিক্রয় করে কিন্তু নিজেকে নয়, এটা খুব একটা মানবিক কোশ্চেন, ঠিক আছে? মানবিক কোশ্চেন বলতে এখানে কি বোঝাচ্ছি দেখো, যে ধরো যে তুমি একজন শ্রমিককে হায়ার করলা, করার পর তুমি তাকে বললা যে 20 ঘন্টা কাজ করতে হবে একটানা, মানে অ্যাট এ স্ট্রেক তোমাকে 20 ঘন্টা এই কাজটা করতে হবে। তো এটা কি কোনোভাবে মানবিক? তুমি শ্রমিককে টাকা দিচ্ছ, তার মানে এই না যে তুমি শ্রমিককে যা ইচ্ছা তাই করাতে পারো। আবার ধরো খুবই হ্যাজার্ডাস কোনো কাজ করাচ্ছ, একটা ছোট বাচ্চা, আমি ধরলাম যে তার বয়স 13 বছর, বাংলাদেশের প্রচলিত আইনে 14 বছরের নিচে কাউকেই কোনো শ্রমে নিয়োগ দেওয়া যাবে না। আচ্ছা, তো একটা 13 বছরের বাচ্চাকে তুমি কাজে নিয়োগ দিলা, হ্যাঁ, এবং তাকেও তুমি প্রচুর কাজ করাচ্ছ, দিনে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করাচ্ছ, এটাও না, কোনোভাবে সম্ভব না এটা। মানে 14 বছরের নিচে যদি কাউকে কাজে লাগাইতেই হয়, বাংলাদেশ আইন অনুযায়ী সেটা কি, সেটা হচ্ছে যে সে যদি কোনো কারখানাতে কাজ করে, সে সপ্তাহে সর্বোচ্চ 6 দিন এবং দিনে 5 ঘন্টা মানে 30 ঘন্টা কাজ করতে পারবে। আর যদি এর বাইরে কোনো কাজ করে, সহজ কাজ তুলনামূলক, তাহলে সে সপ্তাহে 6 দিন দিনে সর্বোচ্চ 7 ঘন্টা 42 ঘন্টা টোটাল কাজ করতে পারবে উইকলি, ঠিক আছে? এটা বাংলাদেশের আইন। এখন তুমি ধরো যে 12 বছরের একটা ছেলেকে দিয়ে দিনে 10 ঘন্টা করে কাজ করাচ্ছ, এটা তো অবৈধ, মানে তুমি তো তাকে দাসের মতো ব্যবহার করতে পারো না। আবার হচ্ছে তুমি ধরো যে একজন পরিণত বয়স্ক কাউকেই হায়ার করেছো, 20 বছর 22 বছর 25 বছর বয়স, কিন্তু তাকে দিয়ে তুমি খুবই হ্যাজার্ডাস কাজ করাচ্ছ, যেটা তার দ্বারা আসলে সম্ভব না, এটাও তুমি করতে পারো না। তার সাথে তুমি এমন বিহেভ করতে পারো না যেটা তার মানবিক যে মূল্যবোধ সেখানে হিট করে, ঠিক আছে? আচ্ছা, তো অর্থাৎ শ্রমিক শ্রম দিচ্ছেন অর্থের বিনিময়ে, তার মানে এটা না যে তিনি নিজেকেই বিক্রি করছেন। নিজেকে বিক্রি করলে তো এটা দাস প্রথা হয়ে যাচ্ছে, তাই না? স্লেভারি হয়ে যাচ্ছে না? তো এটা করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ শ্রমিকের মানবিক মূল্যবোধ আছে, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আচ্ছা, শ্রমের সচলতা, শ্রম একটা সচল উপাদান। আমি যদি দেখি যে উৎপাদনের প্রথম উপকরণ ভূমি, এটা খুবই কম মুভ করতে পারে, মুভ করে না, মানে ভূমি তো কোনোভাবে মুভ করে না, বাট আরও ন্যাচারাল এলিমেন্টসকেও তো ভূমির মধ্যেই ধরা হয়, তো ওই ন্যাচারাল এলিমেন্টসগুলোও একটু কমই মুভ করে। বাট শ্রম এটা খুবই কুইক মুভ করতে পারে। ধরো যে বাংলাদেশ থেকে 1000 দক্ষ শ্রমিককে অন্য একটা দেশে এক্সপোর্ট করা হলো, তো এটা কি হচ্ছে? শ্রমের মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? এমন শ্রমের যোগান পরিবর্তন সময় সাপেক্ষ। আচ্ছা, শ্রমের যোগান কিসের উপর ডিপেন্ড করে? শ্রমের যোগান শ্রমিকের উপর ডিপেন্ড করে, শ্রমিক শ্রম দেন, তো শ্রমিক মানে তারা তো মানুষ, তাই না? ম্যান পাওয়ার। আচ্ছা, তো এখন তুমি যদি চাও যে বাংলাদেশের জনসংখ্যা তারা খুবই কম, আমি ধরলাম যে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 5 লক্ষ, যদিও এটা কয় শত বছর আগে ছিল তারও কোনো ঠিক নাই, হয়তো আজ থেকে অ্যাটলিস্ট 500 বছরও না, আরো বেশি, হয়তো 800-900 বছর আগে বাংলাদেশের এই জনপদের জনসংখ্যা হয়তো 5 লক্ষ ছিল, বা তারও আগে 1000 বছর হয়তো আগে ছিল এমন। আচ্ছা, তো দেখা গেল যে 5 লক্ষ জনসংখ্যা দিয়ে এই দেশে যে শ্রমিকের চাহিদা এটা মেটানো যাচ্ছে না, এর মধ্যে শ্রমিক আছে মাত্র হচ্ছে 2 লক্ষ, আমি ধরলাম 2 লক্ষ মানুষ কাজ করে, বা আরো বেশি 3 লক্ষ কাজ করে, বাকিরা কাজ করে না। আচ্ছা, 3 লক্ষ মানুষ দিয়ে সম্ভব না, এখন আমাদের দরকার হচ্ছে 8 লক্ষ মানুষ, অ্যাটলিস্ট 8 লক্ষ মানুষ প্রয়োজন। তো এখন আমরা কি করব?
এখন আমরা এটা বৃদ্ধি করব, তো এইটা বৃদ্ধি করা খুবই সময় সাপেক্ষ, কারণ কারণ এই 5 লক্ষ জনগণকে তোমাকে এখান থেকে 8 লক্ষ শ্রমিক পাইতে জনসংখ্যাকে কনভার্ট করতে হবে ন্যূনতম 10 লক্ষ 12 লক্ষতে। তো এই জনসংখ্যা বৃদ্ধি কি একদিনে করা যায় বা 1 বছরে করা যায় বা 5 বছরে করা যায়? এটার জন্য অনেক সময় দরকার, 50 বছর 60 বছর সময় দরকার জনসংখ্যা দ্বিগুণ করে ফেলার জন্য, বা 100 বছর সময় দরকার। ঠিক আছে, আবার যদি আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি শ্রমিক, সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, একদিনে তো ইম্পোর্ট করা যায় না। তো এটা একটা সময় সাপেক্ষ প্রসিডিউর। আরও বৈশিষ্ট্য হচ্ছে শ্রমিকের সামাজিক ও মানবিক মূল্যবোধ কার্যকর। এটা আমি তোমাদেরকে বলেছি যে শ্রমিকের সাথে এমন কোনো বিহেভ করা যাবে না যেটা তার সামাজিক যে মূল্যবোধ, মানবিক মূল্যবোধ সেখানে আঘাত করে। ঠিক আছে, যেমন ধরো যে আমি ধরলাম যে বাংলাদেশের আরএমজি সেক্টর, যেটা আরএমজি বলতে আমরা কি বুঝি, রেডিমেড গার্মেন্টস, এটা মনে রাখো। তো এই রেডিমেড গার্মেন্টস সেক্টরে প্রচুর পরিমাণে ফিমেল ওয়ার্কার্সরা কাজ করেন, প্রচুর পরিমাণে। আচ্ছা, তো ধরো যে একজন ফিমেল ওয়ার্কার প্রেগনেন্ট হলেন। আচ্ছা, তো বাংলাদেশে তো একটা প্রচলিত আইন আছে যে একজন নারী তিনি যদি বাচ্চা কনসিভ করেন তাহলে তার প্রতি মানে যিনি এমপ্লয়ার তিনি কি বিহেভ করতে পারবেন, কতটুকু করতে পারবেন না, কতটুকু তাকে হ্যাজার্ডাস কাজে দেওয়া যাবে, কতটুকু দেওয়া যাবে না, তাকে যে ম্যাটারনিটি লিভ যেটাকে আমরা বলি মাতৃকালীন ছুটি, সেটা কতটুকু দিতে হবে, কতটুকু দিতে হবে না, ম্যাটারনিটি কম্পেনসেশন মানে মাতৃকালীন ভাতা, সেটাও মাতৃকালীন যে স্যালারিটা এটাও চলতে থাকবে। এগুলো তো নিয়ম কানুন আছে। তো তুমি যদি নিয়ম কানুন কিছুই ফলো না করো, যে ঠিক আছে একজন বেবি কনসিভ করছে, ঠিক আছে তুমি ভাই চাকরি করো না, তুমি চলে যাও, এটা তুমি করতে পারো না। ঠিক আছে, আবার একজন মানুষ একটা কাজের জন্য ফিট না, তাকে প্রপার ট্রেনিং না দিয়ে তুমি একটা খুবই মানে ঝুঁকিপূর্ণ কাজে তুমি এমপ্লয় করতেছো, এটা তুমি করতে পারো না। ঠিক আছে, অর্থাৎ আবার তুমি ধরো যে তাকে 20 ঘন্টা 22 ঘন্টা কাজ করছো, তার ফ্যামিলি টাইম বা হচ্ছে তার যে লেজার এটা তুমি দিচ্ছ না, এটাও হতে পারে না। শ্রমিকের দর কষাকষির ক্ষমতা। আচ্ছা, তো এখানে শ্রমের চাহিদা কার্যকর, শ্রমের যোগান কার্যকর। শ্রমের যোগান কে দেন? শ্রমিকরা দেন। আবার শ্রমের যে চাহিদাটা আছে সেটা তৈরি করেন কে? যিনি নিয়োগকারী তিনি তৈরি করেন। তো এখন নিয়োগকারী তো নিশ্চয়ই চাবেন একটু কম দাম দেওয়ার জন্য, কিন্তু শ্রমিক তিনি তো কম দামে কাজ করবেন না, তিনিও বার্গেনিং করবেন, বার্গেনিং পাওয়ার তার আছে, এবং এমপ্লয়ার তিনিও বার্গেনিং করবেন। তো দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে উপনীত হয়েই একজন শ্রমিক শ্রম দেওয়ার জন্য রাজি হবে। ঠিক আছে, আচ্ছা, শ্রমের যোগান তুলনামূলকভাবে অস্থিতিস্থাপক। আচ্ছা, যোগান অস্থিতিস্থাপক। সাধারণত চাহিদা ও যোগান কিসের উপর ডিপেন্ড করে? চাহিদা ও যোগান ডিপেন্ড করে দামের উপর, তাই না? দাম বাড়লে যোগানটা বেড়ে যায়, দাম কমলে যোগানটা কমে যায়, এমন। আচ্ছা, আর স্থিতিস্থাপক যদি আমরা কল্পনা করি, সেই বিষয়টা হচ্ছে যে দাম যদি একটু সামান্য বাড়ে, ধরো যে যোগান অনেক বেড়ে গেছে, দাম যদি একটু সামান্য কমে যোগান অনেক কমে গেছে। বাট শ্রমের ক্ষেত্রে এটা হয় না, যে কারণে এটাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক। কেন হয় না? ধরো কোনো অঞ্চলে, বাংলাদেশের কোনো একটা গ্রামে যারা শ্রম দেন, কৃষি যে জমিগুলো আছে সেখানে শ্রম দেন, আমি ধরলাম তাকে প্রত্যেক দিনের জন্য আমি ধরলাম 500 টাকা দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, তো এবার এই যে 500 টাকা দেওয়া হচ্ছে, হঠাৎ করে একদিন বলা হলো যে না 500 টাকা না, তো 600 টাকা দেওয়া হবে। তো প্রথম এই যে 500 টাকা, এখানে তোমার হচ্ছে ওই পুরা গ্রাম থেকে 200 জন কাজ করতেন কৃষি জমিতে, 200 জন ছিলেন যারা এই 500 টাকা মজুরিতে কাজ করতেন। এখন যখন হঠাৎ করে পরদিন বলা হচ্ছে 600 টাকা দেওয়া হবে, তো এই 200 জন কি হঠাৎ করে 300 জন হয়ে যাবে? এটা কি কোনোভাবে সম্ভব? মানে ওই গ্রামে তো লোক নাই, সবাই তো ওই 200 জনের মধ্যেই, তার মানে এমন বৃদ্ধি পায় না। আবার ধরো কোনো কারণে বলা হলো যে না 500 না, এত টাকা তো দিতে পারবো না, আমরা হচ্ছে কম দিব। কম কত দিব? আমরা দিব হচ্ছে 400 টাকা। তো এবার কি, এই যে 200 জন কাজ করতো, এটা কমে গিয়ে কি কোনোভাবে হতে পারে যে 100 জন কাজে আসতেছে, বাকি 100 জন আসতেছে না? এমন কি হতে পারে? কারণ তারা তো ওই কাজের উপরে ডিপেন্ডেন্ট, তাদের ওই মানে এই ফ্লেক্সিবিলিটি নাই যে হচ্ছে একটু আমার হচ্ছে মজুরি কমে গেছে আমি আর যাবো না, এটা সে বলতে পারে না। ঠিক আছে, আচ্ছা, কারণ সে কি করবে? তাকে তো ওই পেশাতে আসতে হবে। তো এই যে দাম সামান্য একটু বেড়ে যাওয়া কমে যাওয়া, মানে শ্রমিকের মজুরি একটু কমে যাওয়া বেড়ে যাওয়া, এতে খুব বেশি একটা যোগানের পার্থক্য হয় না। দাম শ্রমিকের মজুরি কমে গেলেও যেমন শ্রমিকরা বেকার বসে থাকবে না, আবার মজুরি বেড়ে গেলেও অতিরিক্ত শ্রমিক সেখানে আসবে না। ঠিক আছে, মোটামুটি ফিক্সড থাকে কতজন মানুষ একটা নির্দিষ্ট সেক্টরে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, মজুরি হারের সাথে শ্রমের যোগানের সম্পর্ক বিপরীত। মজুরি হারের সাথে শ্রমের যোগানের সম্পর্ক বিপরীত। এটা আমি এখন এক্সপ্লেন করতেছি না, শ্রমের যোগান যখন আমি পড়াবো আলাদা করে একটা স্লাইড আছে, তখন পুরোটা এক্সপ্লেন করবো। ঠিক আছে, মানে মজুরির সাথে আমরা জানি যোগান একটু বৃদ্ধি পাবে মজুরি যদি বৃদ্ধি পায়, বাট শ্রমের ক্ষেত্রে এটা কাজ করে না। পশ্চাৎমুখী শ্রমের যোগান রেখা আমরা চিত্র সহকারে দেখাবো, তখন এটা আলোচনা করব। ঠিক আছে, তো এটা চিত্র সহ আমরা দেখব, এটা চিত্র সহ দেখব, এখানে আলোচনা করতেছি না, ওইখানে একবার আলোচনা করব। আচ্ছা, শ্রম সক্রিয় উপকরণ, যেহেতু এটা জীবন্ত উপকরণ তার মানে এটা সক্রিয়, এবং শ্রম ক্ষণস্থায়ী।
অর্থাৎ মানুষের জীবন যখন শেষ হয়ে যাবে, মানুষ যখন মারা যাবেন, সাথে তার শ্রম দেওয়ার যে ক্ষমতা সেটাও শেষ হয়ে যাবে। এই কারণে বলা হয় শ্রম ক্ষণস্থায়ী। ধরো যে ভূমি উৎপাদনের প্রথম যে উপকরণটা, ভূমিটা স্থায়ী। ধরো যে আমরা পড়েছি না যে ভূমির আদি ও অক্ষয় যে শক্তি সেটা আমরা ব্যবহার করি। তো আদি কি? আদি মানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে যেটা ছিল। অক্ষয় হচ্ছে যেটা কোনো ক্ষয় নাই, সারা জীবন থেকে যাবে। কিন্তু শ্রম তো এমন না, শ্রমিকের মৃত্যুর সাথে সাথে শ্রম দেওয়ার ক্ষমতা শেষ হয়ে যায়। তো এই কারণে বলা হচ্ছে শ্রমও একটি ক্ষণস্থায়ী উপকরণ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখবো যে উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রম। আচ্ছা এটা এটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা কথা। উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রম খুবই ক্রিটিক্যাল, কেন সেটা বলি। তো আমাদের বেসিক যে নলেজটা বা কমন সেন্স সেটা কি বলে? উৎপাদনশীল শ্রম হচ্ছে নতুন কিছু উৎপাদন করা, আর অনুৎপাদনশীল শ্রম হচ্ছে নতুন কিছু উৎপাদন না করা। মানে হচ্ছে এমন একটা চিন্তা ভাবনা তো আসে নর্মালি, তাই না? তো তো অর্থনীতিতে এভাবে লিখলে তো হবে না, মার্থ দিবে না, তোমাকে অর্থনীতির ভাষাতে লিখতে হবে। তো এই অর্থনীতির ভাষাতে যখন আমরা লিখবো তখন দেখো যে এখানে যে কথাগুলো বলা হচ্ছে, এখানে ক্লাসিফিকেশনটা দেওয়া নাই, আমি ক্লাসিফিকেশনটা লিখি। তো প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে যারা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, ঠিক আছে, যারা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। আরেকটা হচ্ছে কি যারা মডার্ন অথবা আধুনিক অর্থনীতিবিদ। তো তারা দুই ধরনের ডেফিনেশন দিয়েছেন, এই দুইটা, সেটা আমি তোমাদের একটু বোঝাই, তারপর আমরা এখানকার পড়াতে আসব। তো যারা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ তাদের অনুযায়ী যে উৎপাদনশীল হচ্ছে আমরা নতুন কনস্ট্রাকটিভ কিছু তৈরি করা। যে ধরো যে তুমি একজন কৃষক, তুমি ফসল উৎপাদন করলা, তার মানে তুমি কি করলা? উৎপাদনশীল শ্রম দিলা। আচ্ছা, আবার তুমি ধরো যে একজন শিক্ষক, তুমি তো নতুন কিছু তৈরি করতে পারতেছ না, তুমি সেবা দিচ্ছ, তাই না? এটা হচ্ছে অউৎপাদনশীল শ্রম। আচ্ছা, তার মানে যারা ক্লাসিক্যাল ছিলেন তারা কি বলতেছেন? তারা বলতেছেন নতুন কিছু তৈরি করা, ঠিক আছে, নতুন কিছু তৈরি করা হচ্ছে উৎপাদনশীল, আর সেবা জাতীয় যা শ্রম আছে সেইগুলা হচ্ছে অনুৎপাদনশীল। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি একটু, তোমরা এটা খাতাতে লিখে নাও, যেহেতু এখানে ক্লাসিফিকেশন দেখানো নাই। তো এটা তোমরা ডেফিনেটলি লিখে নিবে যে ক্লাসিক্যালরা বলতেছে নতুন কিছু তৈরি করলে উৎপাদনশীল, আর সেবা বা অন্যান্য যে মানসিক শ্রমগুলো আছে সেগুলো হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। কিন্তু আধুনিক অর্থনীতিবিদ যারা আছেন তারা বলতেছেন না, এই ক্লাসিফিকেশনটা এভাবে করা যায় না। তারা বলতেছেন যে নতুন কিছু মানে যা কিছু হোক না কেন, সেটা সেবা হোক বা হচ্ছে কনস্ট্রাকটিভ কিছু হোক, সব কিছু উৎপাদনশীল শ্রম। ধরো যে একজন চিকিৎসক, তিনি কি করতেছেন? একজন রোগীকে তিনি দেখতেছেন যে ঠিক আছে এই সিমটমসগুলো আছে, আমি একটা প্রেসক্রিপশন তোমাকে লিখে দিচ্ছি। তিনি দিলেন, ঠিক আছে, ধরো যে 5টা ওষুধের নাম তিনি লিখে দিলেন। আচ্ছা, তো এটা উৎপাদনশীল শ্রম। আধুনিকরা বলতেছেন এটা উৎপাদনশীল শ্রম, বাট ক্লাসিক্যালরা বলতেছেন না, এটা অনুৎপাদনশীল, তিনি কিছু প্রডিউস করতেছেন না। বাট আধুনিকরা বলতেছেন না, এটা উৎপাদনশীল। তাহলে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু প্লাস সেবা, পুরাটাই হচ্ছে উৎপাদনশীল শ্রম, ঠিক আছে, পুরাটা উৎপাদনশীল। আর অনুৎপাদনশীল কি বলতেছেন? ধরো যে একজন শ্রমিক, তিনি নতুন কিছু তৈরি করছেন, হ্যাঁ, পুরাটা করেন নাই, তৈরি করতেছেন, করতে করতে ওইটা ভেঙে ফেলা হয়েছে বা ওইটা ওই অবস্থাতে থেমে গেছে, হ্যাঁ, বা ওইটা আসলে কোনো কাজে আসতেছেন না, এটা হচ্ছে অনুৎপাদনশীল। তার মানে আধুনিক যারা, তারা অনুৎপাদনশীলকে বলতেছেন ইনকমপ্লিট, ইনকমপ্লিট কোনো কাজ, হ্যাঁ, প্লাস কোনো কাজকে নষ্ট করে ফেলা, ডেমোলিশ করে ফেলা। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি ডেমোলিশ মানে ধ্বংস করে ফেলা, এমন। আচ্ছা, তার মানে এই জিনিসটা বোঝো যে উৎপাদনশীল শ্রম অনুৎপাদনশীল শ্রমকে ডিফাইন করতে গেলে আমাদেরকে দুইটা সেগমেন্টে ভাগ করতে হবে। প্রথম সেগমেন্ট হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিস্ট যারা, মানে ওই যে পূর্বেকার সময়ের, মানে ওই যে আমরা পড়েছি না অ্যাডাম স্মিথ, এরা তো ক্লাসিক্যাল, তাই না? আচ্ছা, তো তারা বলতেছেন নতুন কিছু তৈরি করলে উৎপাদনশীল, আর সেবা জাতীয় কোনো কাজ করলে অনুৎপাদনশীল। আর আধুনিক যারা, ঠিক আছে, তারা বলতেছেন কি নতুন কিছু, সেবা, সবকিছুই উৎপাদনশীল। আর যদি মানে অপরিপূর্ণ কোনো কাজ করা হয় বা কোনো কাজ চলা অবস্থায় সেটা নষ্ট করে ফেলা হয়, সেগুলো হচ্ছে অনুৎপাদনশীল। কি বুঝতে পারছো এখন? আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখার চেষ্টা করি। কমেন্টগুলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যারা পরে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ, হ্যাঁ এটা তো বলেছি, শ্রমের যোগান বৃদ্ধি ডেফিনেটলি সময় সাপেক্ষ একটা ব্যাপার। আচ্ছা, তো এটা আমরা বুঝতে পেরেছি। তো এখানে এবার আমরা যদি এখানকার পড়াটাতে আসি, যে এখানে যেটা লেখা ছিল সেখানে কি বলতেছে দেখো, বলতেছে যে শ্রম দুই প্রকার, উৎপাদনশীল অনুৎপাদনশীল। এটা আমরা বুঝতে পেরেছি। যে শ্রম নতুন কিছু উৎপাদন করতে পারে তাই উৎপাদনশীল শ্রম, যেমন কৃষি শিল্প।
যে শ্রম নতুন কিছু উৎপাদন করে না তাকে অনুৎপাদনশীল শ্রম বলে, যেমন ব্যবসায়ী শ্রম। তাহলে এই যে ডেফিনেশনটা এখানে দেওয়া, এটা ক্লাসিক্যালদের মতো না, মানে ক্লাসিক্যাল অর্থনীতিটা যেমনটা দিয়েছেন তেমনটা, বাট আধুনিকরা যেটা দিয়েছেন সেটা এখানে নাই, যে কারণে আমি একটু আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে বললাম। ঠিক আছে, তাহলে এই বিষয়টা একটু তোমরা ক্যাচ করবে যে এইটাকে ডিফাইন করতে গেলে, উৎপাদনশীল অনুৎপাদনশীল এই দুইটা ক্যাটাগরিতে ডিফাইন করতে গেলে আমাদেরকে আগে দুইটা সেগমেন্টে ভাগ করতে হবে, ক্লাসিক্যালদের মতবাদটা কি আর আধুনিক অর্থনীতিবিদদের মতবাদটা কি। আচ্ছা, এবার চলে আসি আমরা শ্রমবাজার, যেখান থেকে আমাদের মূল পড়ালেখাটা। শ্রমবাজার, বাজারে যেমন দর কষাকষির মাধ্যমে কোনো পণ্য ক্রয় বিক্রয় হয়, শ্রমবাজারেও সেইম ভাবে শ্রমের কেনা বেচা হয়। তো এখানে বলতেছে যে শ্রমবাজার বলতে শ্রমের ক্রেতা অর্থাৎ উৎপাদক। উৎপাদক মানে কি? এখানে শ্রমের উৎপাদক। তোমাদের কি মনে হয় যে এখানে যে উৎপাদকের কথা বলতেছে, ইনি হচ্ছেন কোনো দ্রব্য উৎপাদক, শ্রমের উৎপাদক না। ঠিক আছে, মানে নিয়োগকারী। এই যে এনাকে, এই যে এখানে বলা হয়েছে, তাকে বলা হচ্ছে কি নিয়োগকারী, মানে যিনি শ্রমিককে নিয়োগ দেন। উৎপাদক মানে কিন্তু এখানে তোমার ইয়া না যে শ্রমের উৎপাদক, বিষয়টা এমন না। ইনি নিয়োগকারী, মানে যিনি কারখানাতে উৎপাদন চালাচ্ছেন বা হচ্ছে তোমার কোনো একটা জায়গাতে ডেভেলপমেন্ট চালাচ্ছেন, বিষয়টা হচ্ছে এমন। ও শ্রমের বিক্রেতা, শ্রমের বিক্রেতাকে, শ্রমের বিক্রেতা হচ্ছেন শ্রমিক, কারণ শ্রমের মালিক তো শ্রমিক, তিনি তো বিক্রি করবেন। মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট নির্ধারিত দাম তথা মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয় হওয়াকে বোঝায়। সহজ, মানে বাজার চ্যাপ্টারে আমরা যখন পড়েছি বাজারে পণ্য কিভাবে কেনা বেচা হয়, সেইম ভাবে শ্রমবাজারে শ্রমের কেনা বেচা হয়। ফাইন, এটা আমরা বুঝতে পারছি। তো শ্রমবাজারের প্রকারভেদ, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা আন্তর্জাতিক। অভ্যন্তরীণ তো বুঝো, ডোমেস্টিক, যেটা মানে দেশের মধ্যে যা কিছু হয়ে থাকে। তো বলতেছে যে কৃষি শ্রমবাজার, শহুরে শ্রমবাজার, শিক্ষিত লোকের শ্রমবাজার, তিনটা সেগমেন্টে ভাগ করা হচ্ছে। তো কৃষি শ্রমবাজার নর্মালি আমাদের যে গ্রাম অঞ্চলে যে শ্রম বাজারটা আছে, নর্মালি কৃষি কাজেই শ্রমিকদেরকে নিয়োগ দেওয়া হয়। আর শহুরে শ্রম বাজার যেটা আছে, এটা নর্মালি কৃষি কাজের সাথে জড়িত না। এটা এটা সাধারণত কোনো কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্ট প্রজেক্ট, এইগুলোতে শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তুমি একটা বড় শহরে কাউকেই দেখবা না যে কৃষি কাজ করতেছে বা কৃষি কাজের জন্য শ্রমিককে নেওয়া হয়েছে। এইখানে দেখা যাচ্ছে যে একজন শ্রমিক তিনি রাস্তা তৈরি করতেছেন, ব্রিজ তৈরি করতেছেন, কালভার্ট তৈরি করতেছেন, কোনো বিল্ডিং তৈরি করতেছেন, কোনো কনস্ট্রাকশন তৈরি করতেছেন, এইগুলো সাধারণত এসে থাকে। বা একটা ফ্যাক্টরিতে কাজ করতেছেন, হ্যাঁ, বা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, বিষয়টা হচ্ছে এমন। আর শিক্ষিত লোকের আলাদা একটা শ্রমবাজার আছে, সেটা হচ্ছে যারা লেখাপড়া শিখেছেন, তারা দেখা যাচ্ছে যে তোমার এই যে একটা কোনো মাসিক চুক্তি কোনো চাকরি করতেছেন তার যোগ্যতার বেসিসে, এটাও কিন্তু ডেফিনেটলি শ্রমবাজারের অন্তর্ভুক্ত। বুঝছো, শ্রমবাজার কিন্তু বিষয়টা এমন না যে যিনি হচ্ছে মাঠে গিয়ে শ্রম দেন, কৃষি কাজ করেন, তিনিই শ্রমিক, বিষয়টা এমন না। তো আমি যে ক্লাস নিচ্ছি, মানে এর জন্য আমাকে যে কোনো পে করা হয়, আমিও শ্রমিক। ঠিক আছে, ধরো যিনি হচ্ছেন, আমি ধরলাম যে কি করতেছে, যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন, মানে আর্থিক চুক্তিতে যে আমাকে প্রত্যেক মাসে 5 লক্ষ করে টাকা দেওয়া হবে বা 10 লক্ষ টাকা দেওয়া হবে, প্রধানমন্ত্রীর আমি আর্থিক উপদেষ্টা হব বা অর্থনৈতিক বিষয়ে উপদেশ দিব, বা হচ্ছে প্রধানমন্ত্রীর একজন আইন উপদেষ্টা দেওয়া হলো যে তিনি লিগাল অ্যাডভাইজার হবেন, তাকে এত টাকা দেওয়া হবে, 5 লক্ষ টাকা 10 লাখ টাকা, তিনিও শ্রমিক। ঠিক আছে, মানে শ্রমিকের মানে যে ইয়াটা, মানে যে পরিধিটা, এটা তোমরা বুঝতে পারছো কিনা? মানে বিষয়টা এমন না যে শুধুমাত্র যিনি কৃষি খামারে কাজ করতেছেন তিনিই শ্রমিক। মানে যেই কাজে যিনি করুক না কেন, আর্থিক চুক্তির বিনিময়ে যদি করে থাকে, সেটা দৈনিক আর্থিক চুক্তি হতে পারে, সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে, ত্রিমাসিক, ষান্মাসিক, বাৎসরিক, যেভাবে হোক তিনি শ্রমিক। ঠিক আছে, আর যদি তিনি তার অপোজিটে থাকেন, যে তিনি শ্রম দেন না, মূলত তার যে ইয়াটা উৎপাদন কার্যক্রম, সেখানে অন্য মানুষকে তিনি হায়ার করেন, তাহলে তিনি উৎপাদক। ঠিক আছে, তাহলে পৃথিবীর যত মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, তারা দুইটা শ্রেণীর। এক শ্রেণী হচ্ছেন উৎপাদক বা এখানকার এমপ্লয়ার, আর বাকি শ্রেণী হচ্ছে এমপ্লয়ি। ঠিক আছে, শ্রমজীবী। তাহলে এখানে শ্রমিকের ডেফিনেশন অনেক বড়। ঠিক আছে, এটা খেয়াল রাখবা যে শুধু ওই যে কৃষি খামারে কাজ করলে তিনি শ্রমিক না, সবাই শ্রমিক। আচ্ছা, আরেকটা হচ্ছে কি আন্তর্জাতিক শ্রমবাজার, মানে দেশের গণ্ডি পেরিয়ে যে শ্রমবাজার, যে বাংলাদেশ থেকে যে প্রচুর মানুষজন বাইরে দেশে গিয়ে শ্রম দিচ্ছেন, প্রবাসী বাংলাদেশি, তারা হচ্ছেন শ্রমবাজার, আন্তর্জাতিক শ্রমবাজারের অংশ। আবার হচ্ছে তোমার ধরো যে একজন ইঞ্জিনিয়ার বা হচ্ছে একজন টেকনোলজিস্ট বা একজন লয়ার বা একজন হচ্ছে অন্য ডক্টর, যাই হোক রিসার্চার, তারা বাইরে গিয়ে বা দেশে বাইরে কাজ করতেছেন, তারাও কিন্তু শ্রমবাজারেরই অংশ। ঠিক আছে, ধরো যে একজন বাংলাদেশি টেকনোলজিস্ট, তিনি মেটাতে চাকরি করতেছেন, মেটা মানে যে ফেসবুকের যে কোম্পানিটা,
তো মেটাতে চাকরি করতেছেন বা এমন কোনো মাইক্রোসফটে চাকরি করতেছেন, তো তিনিও শ্রমবাজারের অংশ। তার স্যালারি হয়তো 50,000 না 50 লক্ষ, বাট তিনিও শ্রমবাজারের অংশ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি শ্রমের দক্ষতা। তো শ্রমের দক্ষতা হচ্ছে একক প্রতি বা একক সময়ে একজন শ্রমিক কতটুকু শ্রম দিতে পারে। তো এখানে বলতেছে অর্থনীতিতে একটি নির্দিষ্ট সময়ে কাজের গুণাগুণকে অক্ষুণ্ণ রেখে শ্রমিক যে পরিমাণ দ্রব্য সামগ্রী বা সেবা কর্ম উৎপাদন করতে পারে তাকে শ্রমের দক্ষতা বলে। এটা খুবই ইজি, বুঝছো? শ্রমের দক্ষতা যেটা মানে এফিসিয়েন্সি অফ লেবার, এটা তোমরা এর লিখো। ঠিক আছে? উৎপাদনের পরিমাণ এটা তুমি লিখবা কিউ, এবং সময় হচ্ছে টাইম। অর্থাৎ ধরো যে একজন শ্রমিক তার কাজের যে গুণাগুণ সেটা অক্ষুণ্ণ রেখে কি করলেন, তিনি 1 ঘন্টাতে, সরি আমি ধরলাম একদিনে তিনি কাজ করেন কত ঘন্টা, তিনি 8 ঘন্টা কাজ করেন। আমি ধরলাম তিনি তৈরি করেন, কাপ পোশাক টি শার্ট তৈরি করেন, আমি ধরলাম সেলাই করে। তো তিনি হচ্ছে তৈরি করতে পারলেন 24টা টি শার্ট সারাদিনে। তাহলে তিনি কি করলেন, 1 ঘন্টাতে 3টা করে তৈরি করলেন। তার মানে তার দক্ষতা হচ্ছে ঘন্টা প্রতি 3টা টি শার্ট। বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, তার মানে শ্রমের দক্ষতা বিষয়টা কঠিন না, এটা সহজে আমরা বুঝতে পারি। তো শ্রমের দক্ষতার কিছু নির্ধারক আছে, আর যেসব বিষয়গুলোর উপর ডিপেন্ড করে একজন শ্রমিকের দক্ষতা নির্ধারিত হয়। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো দেখি, আর একটু ক্লিয়ার করে দেন প্লিজ। কোনটা কোনটা দাঁড়াও, আমি তোমার কমেন্ট, আগের কমেন্ট একটু দেখি। ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টারই পড়াবেন না, এটা তো আমি এটা বলতেছি, তোমার কমেন্টটা পড়ে দাঁড়াও। শ্রমের যোগান বৃদ্ধির সময় সাপেক্ষ। আচ্ছা, এই বিষয়টা তোমাদেরকে বলি। আচ্ছা, তোমার সবার কমেন্ট আমি করতেছি, দেখো বিষয়টা বোঝাচ্ছি যে শ্রমের যোগান বৃদ্ধি কেন সময় সাপেক্ষ। শ্রমের যোগান মানে কি, শ্রমিকের যোগান। ঠিক আছে? শ্রমের যোগান মানে শ্রমিকের যোগান মূলত। এখন ধরো যে বাংলাদেশে বর্তমানে বসবাসকারী শ্রমিকের সংখ্যা 2 কোটি, আমি ধরলাম, অনেক বেশি যদিও, আমি বাড়িয়েই ধরি, ধরো যে আমি ধরলাম শ্রমিকের পরিমাণ বর্তমানে বাংলাদেশে 12 কোটি। ঠিক আছে? তো এখন বাংলাদেশে এই শ্রমিক ধরো ইনএডুকেট, আমি ধরলাম এটা কম খুবই। এখন দরকার হচ্ছে 15 কোটি শ্রমিক বাংলাদেশে। ধরো প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সেটা হয়েছে 15 কোটি শ্রমিক দরকার। তো এই যে 3 কোটি শ্রমিক বৃদ্ধি করা, এটাই হচ্ছে মূলত শ্রমের যোগান বৃদ্ধি। তো এই 3 কোটি শ্রমিক তোমাকে যদি বৃদ্ধি করতে হয়, জনসংখ্যা বৃদ্ধি করতে হবে ন্যূনতম 5 কোটি, তাহলে তুমি 3 কোটি শ্রমিক সেখান থেকে পাবে। কারণ সবাই তো আর কাজ করে না। ধরো যে আমাদের দেশে একটা বিশাল সংখ্যক ফিমেল যারা আছেন, নারী যারা আছেন, তারা তো কাজ করেন না। একটা বিশাল সংখ্যক শিশু থাকেন, তারা কাজ করতে পারে না। বৃদ্ধ অনেকে হয়ে যায়, তারা কাজ করতে পারে না। মানে সবাইকে দিয়ে তো শ্রমিক আনা যায় না। আচ্ছা, তো এই 3 কোটি তোমাকে শ্রম বাড়াইতে গেলে 5 কোটি জনসংখ্যা বৃদ্ধি করতে হবে। এই 5 কোটি জনসংখ্যা বৃদ্ধি করা কি এটা মানে একদিনের কাজ বা 1 মাস, 1 বছর, 5 বছরের সম্ভব? এটা তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ। এটাকে বলা হচ্ছে যে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। এটা বুঝতে পেরেছো কিনা? ইভা একটু জানাও আমাকে, নূরে ইভা, এটা একটু জানাও বুঝতে পেরেছো কিনা। আরেকটা হচ্ছে ভাইয়া, আপনি কি ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার পড়াবেন? আচ্ছা, এটা হচ্ছে প্রত্যাবর্তন ব্যাচ, বুঝছো? তো প্রত্যাবর্তন ব্যাচে আমাদের শুধুমাত্র যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে শুধু সেইগুলাই, বুঝছো? আর আমাদের পেইড ব্যাচ ছিল, মানে এফআরসি যেটা, সেখানে সবগুলো চ্যাপ্টার পড়ানো হয়েছে। বাট এটা তো ফ্রি কোর্সে সবগুলো ক্লাস নাই, শুধু যেগুলো থেকে কোশ্চেন হয় এসএসসিতে শুধুমাত্র সেইগুলা। তো এটাই হচ্ছে শেষ ক্লাস আমাদের। এরপরে আমরা হচ্ছে সলভ করব, মানে ফ্রিতেই তোমাদেরকে হচ্ছে সিকিউ, এমসিকিউ, টেস্ট পেপার এগুলো সলভ করবো। ঠিক আছে? বাট ওইগুলো খুব ইফেক্টিভ ক্লাস হবে, কারণ যে ধরনের কোশ্চেন আসে ওইটা আবার সবগুলো চ্যাপ্টার, বুঝছো? মানে ওই ক্লাসগুলো হবে সবগুলো চ্যাপ্টারের উপর, মানে কোশ্চেন সলভ, সিকিউ সলভ, এমসিকিউ সলভ, টেস্ট পেপার সলভ, সবগুলো চ্যাপ্টারের উপর। আর এমন ডেসক্রিপটিভ শুধুমাত্র যেই সব চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়। তো অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যেটা প্রিভিয়াসলি দেখো। আচ্ছা, কোন কোন চ্যাপ্টার পড়াবেন? আচ্ছা, এর আগে দেখো তুমি হচ্ছে ওই যে 1, 2, 3, 4, 5 এই সবগুলো যেগুলো থেকে কোশ্চেন হয় সবগুলোতে পড়ানো হচ্ছে, আর ডেসক্রিপটিভ পড়ানো হবে না। আধুনিক উৎপাদনশীল বাজার, ইভা বলতেছো। আধুনিক উৎপাদনশীল বাজার মানে কোশ্চেনটা কি এক্স্যাক্টলি আমি এটা বুঝতে পারি নাই। মানে এটা কি কোনো কোশ্চেন নাকি কোনোটার কমেন্ট, সেটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, জাস্ট আমাকে 1 মিনিট একটু সময় দিবে, জাস্ট 30 সেকেন্ডস। না, সমস্যা নেই। আচ্ছা, এটা ঠিক আছে, তেমন কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওকে, তাহলে এটা বুঝতে পেরেছি। এবার আসি শ্রমের দক্ষতার নির্ধারক সমূহ, মানে কোন সব এলিমেন্টসগুলো একজন শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতে বা দক্ষতা অক্ষুণ্ণ রাখতে সহযোগিতা করে। আচ্ছা, আরও কি কমেন্ট করতেছো যে ভাইয়া টাইমটা বলে দেন। আচ্ছা, টাইমটা তোমাদেরকে বুঝিয়ে দিই বলে না দিয়ে। তুমি যেটা করবা, তোমার ফোনটা বা তোমার ল্যাপটপটা হাতে নিবা। আমি ধরলাম তোমার ফোন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফোন। এইখানে দেখবা তোমার হচ্ছে গুগল আছে, ঠিক আছে? গুগলে বা ক্রোম ব্রাউজার আছে তোমার ফোনে, সেখানে গিয়ে লিখবা bdsoe.com, ঠিক আছে? লেখার পর আমাদের একটা ওয়েবসাইট পাবা, সেই ওয়েবসাইটে ঢোকার পর দেখবো ওখানে অনেক কোর্সের বিজ্ঞাপন আসতেছে যে এই কোর্সে ভর্তি হবে, এই কোর্সে এটা, এমন বিভিন্ন কোর্সের জন্য থাম্বনেইল তোমার সামনে চলে আসবে। আচ্ছা,
তো এটা দেখো, এই যে দেখো এইচএসসি প্রত্যাবর্তন 26 এই কোর্সটা তো ফ্রি কোর্স, তাই না? মানে এটার জন্য তো টাকা দিতে হচ্ছে না। এই ফ্রি কোর্সে দেখবা একটা থাম্বনেইল আছে, ওইটার নিচে দেখবা এনরোল নাও, পাশে লেখা 0 টাকা, মানে এটার জন্য কোনো টাকা তোমাকে দিতে হবে না। তো এবার ওই এনরোল নাওতে ক্লিক করবা, নিয়ে ওখানে ভর্তি হবা তুমি। কেন ভর্তি হবা? কারণ এই যে ক্লাসগুলা, এই ক্লাসগুলার সব কিছু, এই যে স্লাইড সহ সব কিছু ওইখানে আছে, ঠিক আছে? ওইখানে প্রত্যেক সপ্তাহে রুটিন দেওয়া আছে, আবার হচ্ছে পুরা কোর্সের রুটিন দেওয়া আছে, ঠিক আছে? কোন ক্লাস কখন হবে, সাপ্তাহিক রুটিন, আবার পুরা মানে কোর্সের রুটিন, সব কিছু সেখানে আছে। তার মানে তুমি তোমার ফোনে বা ল্যাপটপে bdsoi.com এইখানে যাবা, বা তোমার ডেস্কটপে যেখানে ইচ্ছা গিয়ে এই যে প্রত্যাবর্তন 26 ব্যাচ এইখানে যাবা, গিয়ে ফ্রিতে এনরোল হবা। ওইখানে উইকলি রুটিন, পুরা কোর্সের রুটিন ফ্রিতে সব পাবা, ক্লাস সব ফ্রিতে পাবা, এই যে পিডিএফটা এটাও ফ্রিতে পাবা, ঠিক আছে? বুঝতে পারছো এবার? তো কিয়া বুঝতে পারছো কিনা? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ bdsoi.com, বিটা ছোট হাতের দিয়ে, সব ছোট হাতের, বুঝছো, বড় হাতের কিছু নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওইটা লিখলে চলে আসবে, ওইটা লিখলে চলে আসবে। ওকে, শ্রমের দক্ষতার নির্ধারক সমূহ যেখানে ছিলাম আমরা, কাজ মানে কোন সব বিষয়গুলো শ্রমিকের দক্ষতাকে অক্ষুণ্ণ রাখে বা তার দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করে। 1 নম্বরে বলতেছে কাজ করার ইচ্ছা। তো একজন শ্রমিকের যদি কাজ করার ইচ্ছাই না থাকে, ধরো সে কাজ কাম করবে না, তাইলে কি তার শ্রমের কোনো দক্ষতা থাকে বলো? মানে এটা কি সম্ভব? তোমাকে যদি জোর করে বলে একজন যে তুই এই কাজটা কর, তুমি করবা? মানে করলেও কি সেই কাজটা ভালো হবে? ধরো যে তুমি তো কালকে সকালে তোমার পরীক্ষা, আমি ধরলাম কোনো একটা পরীক্ষা আছে, তুমি সিরিয়াসলি পড়তেছো, তোমার যদি জোর করে বলে যে আজকে রাতে বাসায় 10 জন গেস্ট আসবে, তুই রান্না কর, তুই ভাত রান্না কর, মুরগির মাংস বা অন্যান্য মাংস টাংস যেটা আছে রান্না কর, এটা রান্না কর, সেটা রান্না কর, তুমি যদি বাই ফোর্স রান্নার জন্য যাও, কিচেনে যাও, রান্নাটা কি ভালো হবে? মানে এটা কি মনে হয় যে এটা ভালো হওয়ার মতো কিছু হবে না তো? মানে একজন শ্রমিকের দক্ষতা কতটুকু থাকবে বা কাজের মান কেমন হবে ডিপেন্ড করবে আসলে, প্রথম শর্তই হচ্ছে তার কাজ করার ইচ্ছা, বুঝছো? মানে ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যায় না দুনিয়াতে। 2 নম্বরে হচ্ছে কাজ করার ক্ষমতা, অ্যাবিলিটি আছে কিনা। তুমি ওই যে তোমার বলছে 10 জন গেস্ট আসবে, রান্না কর, ভাত রান্না কর, মুরগির মাংস রান্না কর, তো তোমার এই রান্না করার ক্ষমতা আছে কিনা এটা দেখতে হবে না? মানে তুমি রান্না জানো কিনা এটা দেখতে হবে। আচ্ছা, কারখানার পরিবেশ, গিয়ে দেখলা কিচেন এত মেসি হয়ে আছে, আনবিলিভেবল মেসি, মানে অগোছালো। এই ধরো যে সব এদিক সেদিক এলোমেলো হয়ে পড়ে আছে, হ্যাঁ, মানে একদম বাজে অবস্থা, মানে ভিতরে খুবই দুর্গন্ধ হয়ে আছে, এই বিভিন্ন খাবার টাবার পচে নষ্ট হয়ে আছে, সবজি টবজি মাংস টাংস অনেক এলোমেলো হয়ে আছে, ওইখানে ওই এনভায়রনমেন্টে রান্না করতে তোমার ভালো লাগবে? ডেফিনেটলি না। আচ্ছা, তার মানে এটাও বাদ যাচ্ছে। আধুনিক যন্ত্রপাতি, ধরো এবার তুমি গিয়ে দেখলা যে রান্না করার জন্য চুলা টুলা কিছু ঠিক নাই, ঠিক আছে, আবার এই যে হাঁড়ি পাতিল টাতিল এইগুলো ভালো না, হ্যাঁ, আবার অন্য একটা কিচেনে আছে কি মানে একদম ধরো ইন্ডাকশন ওভেন টোভেন, হ্যাঁ, তারপর হচ্ছে যা কিছু দরকার মানে আধুনিক রান্নার জন্য ফ্রিজ টিজ সব কিছু ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সব কিছু গোছানো আছে, একদম ওই তোমার কিচেন ক্যাবিনেটের মধ্যে মশলাপাতি যা দরকার সব কিছু গোছানো আছে। তো কোন জায়গাতে তুমি ভালো রান্না করবা? ডেফিনেটলি ওই যেটাতে ভালো গোছানো আছে। তো তোমার আধুনিক যন্ত্রপাতি, কারখানার পরিবেশ, এইগুলো তোমার দক্ষতা বা হচ্ছে তোমার কাজের মানকে প্রভাবিত করে। সংগঠনের নৈপুণ্য, এবার আসি একটু কারখানার পরিবেশে। ধরো যে কারখানাতে 50 জন মানুষজন কাজ করে, এই সব কিছু ঠিক আছে, 50 জন শ্রমিক কাজ করেন, তো তাদেরকে একজন লিড দেন না? আমি ধরলাম যে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে লিড দেন, ধরো 10 জন করে ভাগ করে একজন করে লিডার আছে, তাদেরকে বলা হয় ফোরম্যান, ঠিক আছে? ওই ফোরম্যানদেরকে দেখার জন্য আরেকজন আছেন। তো ফোরম্যানরা ধরো দক্ষ না, যে কেমনে ওই 10 জনকে নিয়ন্ত্রণ করতে, এটা সে বোঝে না, বা ম্যানেজিং ডিরেক্টর, সিইও, মানে কেউই ঠিক মতো বুঝে না যে কেমনে লিড দিয়ে কাজগুলোকে তো করতে হয়, করাই নিতে হয়। তো এটা যখন বুঝবে না, মানে সংগঠনের নৈপুণ্য থাকবে না, লিডারশিপ থাকবে না, ঠিক আছে, তখন সেখানে ডেফিনেটলি শ্রমিকের দক্ষতা কমে যাবে। সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বিষয়টা কেমন বোঝায়? ধরো আমি তোমাকে একটা কারখানাতে, আমার একটা কারখানা আছে, সেইখানে তোমাকে চাকরি দিয়েছি, ঠিক আছে? তো সেইখানে তুমি কি করবা? সেইখানে চাকরি করলে তুমি প্রত্যেক মাসে স্যালারি পাবে একটা, সেই স্যালারির পরিমাণটা হচ্ছে 30,000 টাকা, ঠিক আছে? আমি তোমাকে এই টাকাটা স্যালারি দিব 30,000 টাকা, ভেরি গুড অ্যামাউন্ট, আর কিছুই তোমাকে দিব না। আচ্ছা, আরেকটা কারখানা আছে, সেইখানে তোমাকে অফার করলো স্যালারি দিবে 28,000 টাকা, 28,000 টাকা দিবে, এর বাইরে কি দিবে তোমাকে? তুমি যদি এইখানে কাজ করতে করতে কোনো দুর্ঘটনার শিকার হও, এর জন্য তোমাকে একটা
কম্পেনসেশন দিবে। একটা ইন্স্যুরেন্স আছে, সেই ইন্স্যুরেন্সের বাবদ তুমি কোনো দুর্ঘটনার শিকার হইলে, একটা মেজর কোনো দুর্ঘটনা হইলে দিবে তোমাকে 20 লক্ষ টাকা, বা আমি ধরলাম যে আরো বেশি 2 কোটি টাকা, আমি ধরলাম তোমাকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিবে, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষতিপূরণ। আর ছোট কোনো দুর্ঘটনা হইলে আমি ধরলাম 20 লক্ষ টাকা দিবে। আচ্ছা, তোমার চাকরি শেষে পেনশন দিবে, সেই পেনশনটার পরিমাণ ধরো যে মান্থলি 10,000 টাকা। আবার তুমি যদি কোনো কারণে চাকরিচ্যুত হও, তোমাকে এককালীন 20 লক্ষ টাকা কম্পেনসেশন দিবে। তোমার যদি হচ্ছে বাচ্চা টাচ্চা থাকে, তাদেরকে ভাতা দিবে। আবার তুমি যদি ফিমেল হও এবং তোমার হচ্ছে যখন তুমি ম্যাটারনিটি পিরিয়ডে যাবা, মাতৃত্বকালীন অবস্থাতে যাবা, তখন তোমাকে হচ্ছে মাতৃত্বকালীন ছুটি সবকিছু দিবে। তো এইখানে দেখো সামাজিক নিরাপত্তা অনেক বেশি, আর এখানে কিছুই নাই, শুধু 30,000 টাকা স্যালারি। তো এখানে স্যালারি 2,000 টাকা কম হওয়ার পরেও মানুষজন চাকরি করতে এইখানে আসবে এবং সে খুবই মনোযোগ দিয়ে কাজ করবে। এটা হচ্ছে সামাজিক নিরাপত্তার কনসেপ্ট। কি বুঝতে পারছো? মানে অ্যাডিশনাল যে নিরাপত্তাটা, তুমি 20 বছর সার্ভিস দিলা, 30 বছর সার্ভিস দিলা, তারপর তুমি বৃদ্ধ হয়ে গেছো, ধরো তুমি এখানে আসছিলা, তখন তোমার বয়স হচ্ছে 28 বছর, ঠিক আছে, 28 বছর বয়সে। এরপর তুমি 30 বছর ধরে কাজ করলা, আমি ধরলাম 30 বছর কাজ করলা, নিয়ে 58 বছর বয়সে তুমি এখান থেকে চলে গেলো। তো এই বয়সে কি তুমি তার কাজ করতে পারবো না, তখন তুমি কিভাবে চলবা? মানে এখনো তো তুমি যদি আরো 20 বছর বেঁচে থাকো, এই 20 বছর তুমি কি করবা? এই যে তোমার এই যে 10,000 টাকা করে ছিল, মানে পেনশন ছিল প্রত্যেক মাসে, এটা তুমি তখন নিতে পারবা। তার মানে কি এখানে সামাজিক নিরাপত্তাটা বেশি, মানুষজন এখানে কাজ করবে, এবং যখন এত কিছু সুবিধা দেখবে, তখন নিশ্চয়ই কাজের প্রতি মনোযোগটা বেশি আসবে, এবং তখন তার দক্ষতা বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? ওকে ওকে ওকে, ঠিক আছে। এবার আসি বাংলাদেশের শ্রমের দক্ষতা। বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশের শ্রমিকদের অবস্থা কি? আসলে ভালো না, বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা ভালো না। এর কারণ হচ্ছে কি, বাংলাদেশের যে কর্মপরিবেশ নাই, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নাই, শ্রমিকদের যে প্রযুক্তিগত দক্ষতা দরকার, প্রযুক্তিগত জ্ঞান দরকার, শিক্ষা দরকার, সেটা নাই। এই যে তোমার সংগঠনের নৈপুণ্য বা লিডারশিপ, সেটা বাংলাদেশে ঠিকঠাক নাই। হ্যাঁ, বা ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড যেটাকে বলে, মানে আন্তর্জাতিক শ্রমিকদের, মানে শ্রমিকদের জন্য একটা আন্তর্জাতিক বিধি আছে যেটা মেনটেন করতে হবে, সেটা বাংলাদেশে মেনটেন করা হয় না। তো এইসব বিভিন্ন কারণে হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের অবস্থা খুবই খারাপ। তো তারপরে একটু দেখি যে কলকারখানা ও সামগ্রিক পরিবেশ ভালো নয়, এটা হচ্ছে একদম প্রথম কারণ, বুঝছো? মানে তুমি বাংলাদেশে একটা সিঙ্গেল কলকারখানা পাইবা না যেখানে একজন শ্রমিকের শ্রম দেওয়ার জন্য যে সুন্দর এনভায়রনমেন্ট সেটা তোমাকে দিবে, এটা নাই বাংলাদেশে, ঠিক আছে। এর বিভিন্ন কারণ আছে, বাট কারণের ঊর্ধ্বে গিয়ে নাই, এটা হচ্ছে কথা। উপযুক্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অভাবে শ্রমিকদের জীবনযাত্রার মান নিচু। তোমাকে একটা জিনিস বোঝায় যে তুমি যখন হেলদি খাবার খাইতে পারবা না, তুমি কি মানে কাজ করার জন্য খুবই দক্ষ হয়ে গড়ে উঠবা? বা এখন বলবা যে ভালো পোশাক না পরলে কি ভালো শ্রমিক হওয়া যায় না? ভালো পোশাক না পরলে ভালো শ্রমিক ডেফিনেটলি হওয়া যায়, বাট পোশাক হচ্ছে ইজ আ ম্যাটার অফ কনফিডেন্স, ঠিক আছে। মানে তুমি হচ্ছে ধরো যে খুব শ্রম মানে তো শুধু ওই কৃষি জমিতে কাজ করা না, বললাম না যে যে কোনো সেক্টরে কাজ করাকেই শ্রম বলে। তো এখন ধরো যে তুমি একটা জায়গাতে যাচ্ছ, একটা অফিসে যাচ্ছ, ঠিক আছে, তো নর্মালি একজন আসতেছে একটা ভালো পোশাক পরে কম্পিটিটিভলি, আরেকজন আসতেছে একটু খারাপ পোশাক পরে। তো যে একটু ভালো পোশাক পরে আসতেছে, যে কোনো কাজে তার কনফিডেন্স খুব ভালো থাকবে। এটা 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 মানুষের সাইকোলজি, বুঝছো? যে ভালো পোশাক তোমাকে একটা কনফিডেন্স দেয় অতিরিক্ত। তো এটাও বাংলাদেশের শ্রমিকদের নাই। এখন কেন নাই? এর কারণ হচ্ছে তারা তো বেশি টাকা আর্ন করতে পারে না, মানে তারা ভালো খাদ্য কনজিউম করতে পারে না, ভালো পোশাক, বাসস্থান, ভালো বাসস্থান কেন ইফেক্ট ফেলে। ভালো বাসস্থানে থাকলে মন উৎফুল্ল থাকে, ফিজিক্যালি মানুষজন ফিট থাকে। আর খারাপ বাসস্থানে থাকলে মানুষের মন কখনো উৎফুল্ল থাকে না, মানুষের মন মরে যায় ধীরে ধীরে, ঠিক আছে। আবার মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে। আচ্ছা, পর্যাপ্ত শিক্ষা নাই, চিকিৎসার অভাবে শ্রমিকরা অধিকাংশ ক্ষেত্রে ভঙ্গুর হয়ে তাদের মানে স্বাস্থ্য গড়ে ওঠে। এইগুলো বাংলাদেশের শ্রমিকদের মানে জীবনযাত্রার মানকে নিচু করতেছে, শ্রমের দক্ষতাকে লেস করতেছে। আচ্ছা, অধিকাংশ কলকারখানার বা ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থা নিম্নমানের ও ত্রুটিপূর্ণ। তার মানে ওই যে বললাম যে যারা লিডারশিপে আছেন, যারা সংগঠকের দায়িত্বে আছেন, তাদের মধ্যে ত্রুটি আছে, তাদের মধ্যে সেই দক্ষতাটা নাই, সেই যোগ্যতাটা নাই যে তারা লিড দিয়ে একটা খুব ভালো আউটপুট নিয়ে আসবেন শ্রমিকদের থেকে, এটা নাই। আচ্ছা, দুর্ঘটনা ও অন্যান্য বিপদকালে শ্রমিকরা খুবই কম সাহায্য পায়। তাহলে ওই যে বললাম যে সামাজিক নিরাপত্তা, এখানে দেখো এই যে সামাজিক নিরাপত্তার কনসেপ্টের মধ্যে আনলাম না, যে যদি কেউ মেজর কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়, সে 2 কোটি টাকা ক্ষতিপূরণ পাবে। তাহলে তো এগুলো তো মানুষজন চায়, তো এটা তো নাই। তো এই যে সামাজিক নিরাপত্তা, সেই সামাজিক নিরাপত্তাটা তো এখানে অ্যাবসেন্ট। বাংলাদেশে কয়টা সেক্টরে তুমি সামাজিক নিরাপত্তাটা পাবা? এটা খুবই রেয়ার বাংলাদেশে, বুঝছো? মানে তুমি অ্যাক্সিডেন্ট করছো ভাই, তুমি বুঝছো, বা দিলেও খুবই মানে কম দিবে। বাংলাদেশে তো তোমার হচ্ছে
শুধুমাত্র কর্মক্ষেত্রে না, যে কোনো জায়গাতে, মানে তোমার তো নাগরিক নিরাপত্তাটাও আছে, এটাও তো বাংলাদেশে নাই। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, বা রিসেন্টলি বলতে কয়েক মাস আগের ঘটনা এটা, সেটা হচ্ছে তোমার ঢাকার মেট্রো রেলে কারওয়ান বাজারের এখানকার ঘটনা, যে একটা মেট্রো রেলের ওই যে বাম্পার, যে তোমার পিলার এবং যে উপরের যে ইয়াটা স্ল্যাবটা, এর মাঝে একটা বাম্পার দেওয়া থাকে রাবার এবং লোহা দিয়ে তৈরি। তো এই বাম্পারটা খুলে চলে আসছে এবং রাস্তা দিয়ে একজন ফুটপাতে হেঁটে যাচ্ছিলেন, তার মাথাতে হিট করছে, তিনি স্পট ডেড হয়েছেন। এটা তোমরা দেখছো, নিউজ টিউজ হয়েছে। আচ্ছা, তো তাকে, মানে এটা গত গভর্নমেন্টের সময়, মানে ইন্টারিম গভর্নমেন্টের সময়, তো তাকে হচ্ছে গভর্নমেন্ট ঘোষণা দিল যে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে। তো এটা তুমি ইমাজিন করো যে একটা মানুষ মারা গেছে, এটা মানে গভর্নমেন্টের কোন একটা প্রজেক্টের ফল্টে, তাই না? এটা তো গভর্নমেন্টের প্রজেক্টের ফল্ট, তাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে। মানে 5 লক্ষ টাকাতে, মানে ঢাকা শহরে তুমি কনটেক্সটে বিচার করো, মানে একটা ফ্যামিলির এটা ম্যাক্স ম্যাক্স 3 মাসের খরচ, ম্যাক্স। মানে 5 লক্ষ টাকা দিয়ে একটা ফ্যামিলি সর্বোচ্চ 3 মাস চলতে পারে ঢাকা শহরে। তো মানে সে যদি যত কম টম খরচ করে চলে 4 মাস, এর বেশি একটা ফ্যামিলি কখনো সার্ভাইভ করবে না ঢাকাতে 5 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, তো এটা বাংলাদেশের নাগরিক নিরাপত্তা। মানে তুমি ইমাজিন করতে পারো যে কোথায় বাংলাদেশের নাগরিক নিরাপত্তা? মেট্রো রেল থেকে সরকার কোটি কোটি টাকা আর্ন করে। তো এইখানে তো সর্বনিম্ন কম্পেনসেশন হতে পারতো 20 কোটি টাকা বা 25 কোটি টাকা, এটা সর্বনিম্ন কম্পেনসেশন, মানে সর্বনিম্ন, এর চেয়ে কম কল্পনা করা যায় না। মানে 20 কোটি 25 কোটি বলতেছে 5 লক্ষ টাকা। এবার তুমি যখন একজন শ্রমিক হিসেবে কোনো ফার্মে চাকরি করবা, বা হচ্ছে কোনো গভর্নমেন্ট সার্ভিসে বা যে কোনো জায়গাতে যাবা, দেখবা যে তুমি ভয়াবহ কোনো দুর্ঘটনার শিকার হয়েছ, টাকা দিবে না তোমাকে। ঠিক আছে, দিলে খুবই সামান্য, খুবই প্যাথেটিক নিউজ দেখবা, বুঝছো? মানে নিউজ হয়, মানে আমি এইসব নিউজগুলো দেখে জাস্ট অবাক হয়ে যাই যে রাষ্ট্র কোথায়। কক্সবাজারের একটা ঘটনা, যে একজন একজন শ্রমিক, বুঝছো, তিনি কাজ করেন, কি কাজ সেটা হচ্ছে, তিনি ওই যে ওইদিকে তো ওই যে রামু বা এইসব জায়গাতে অনেক জঙ্গল টঙ্গল আছে। আচ্ছা, সেখান থেকে তিনি গাছ কাটেন, মানে কাঠ কাটেন, তার গাড়ি আছে, ওই গাড়িতে করে তিনি হচ্ছে ওই কাঠগুলা ক্যারি করেন। তো তিনি একটা দুর্ঘটনাতে মারা গেছেন। আচ্ছা, তো ডেফিনেটলি এইগুলা তো তোমার মানে ইনফর্মাল সেক্টর, মানে বাংলাদেশের শ্রমবাজারের ইনফর্মাল সেক্টর তো 1 পয়সা কেউ তোমাকে দিবে না। মানে ওই যে যিনি তার নিয়োগকারী ছিলেন, মানে যার ওই মিলে, মানে ইন্ডাস্ট্রি তিনি কাজ করতেন, সে তো 1 পয়সা তাকে দেয় নাই, তিনি মারা গেছেন, ওকে ফাইন। আচ্ছা, তার যে ওয়াইফ ছিলেন, সেই ওয়াইফ হচ্ছে কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে মারা গেছেন, এবং তাদের 2টা ছোট ছোট বাচ্চা ছিল, মানে ছেলে বাচ্চা, বয়স 10 বছরের মধ্যে দুইজনের। তো ওই দুইজন নিজেরা নিজেদেরকে দেখতেছে, মানে নিজেরা হচ্ছে ওই ছোট ছোট হয়তো বা কাজ করে, একটু দোকানে কাজ করে, একটু এটা করে সেটা করে করে তারা কোনোভাবে জীবন নির্বাহ করতেছে, মানে ওই যে 2টা ছোট বাচ্চা। তো এই যে একজন মানে শ্রমিক, তিনি মারা গেলেন, কার জন্য মারা গেলেন? ওই যে তিনি যে মানে কাঠগুলো ক্যারি করতেন গাড়িতে করে, কার জন্য করতেন? নিজের জন্য? ডেফিনেটলি না। যিনি এমপ্লয়ার তার জন্য করতেন। তো এই যে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন, তার জন্য হয়েছেন, মানে তার বেনিফিটের জন্য হয়েছেন, তার বেনিফিটের জন্য তিনি ঝুঁকি নিয়েছেন। তো এগুলোর জন্য কোনো টাকা দেওয়া হচ্ছে না। তো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটাই হচ্ছে ত্রুটিপূর্ণ, এবং এটা আসলে কিছু করার নাই, কি করব, মানে মানে বাংলাদেশ তো ফাংশন করতেছে না। একটা রাষ্ট্র যেভাবে ফাংশন করে, আসলে বাংলাদেশ এতদিন হয়ে গেছে, একটা রাষ্ট্রের বয়স 55-56 বছর, বাট রাষ্ট্রের মতো ফাংশন করতেছে না এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এমন প্যাথেটিক নিউজ এগুলো, মানে এমনভাবে। তো ওই যে ছোট ছোট বাচ্চা, ওরা ভেবে নিচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু দুর্ভাগ্য না রে ভাই, এটা তো রাষ্ট্রের একটা ফল, যে রাষ্ট্র তোমাকে এই কম্পেনসেশনটা এনে দেয় নাই। ঠিক আছে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব, তাই না? দায়িত্বটা কিন্তু বড় জিনিস। দায়িত্বটা কিভাবে আসে তুমি দেখো, দায়িত্ব বানানটা কি? ঠিক আছে, দায়িত্ব মানে দায় থেকে আসতেছে না এটা, মানে দায় এর নাউন হচ্ছে দায়িত্ব, তাই না? মানে দায়, লায়াবিলিটি। ঠিক আছে, তো এই লায়াবিলিটি থেকে তো এটা আসতেছে, মানে রাষ্ট্র এখানে লায়াবল, তাই না? রাষ্ট্র এখানে লায়াবল যে তোমাকে এটা দিবে, কিন্তু দিচ্ছে না। তো রাষ্ট্র মানে ওই যে এইসব ইনফর্মাল সেক্টর, বাট ফর্মাল সেক্টর এটা নাই, যে হচ্ছে তোমার দুর্ঘটনা বা অন্যান্য বিপদকালে শ্রমিকরা যে সাহায্য পাবেন, এটা ইম্পসিবল, এটা একদমই লিটারালি ইম্পসিবল না এটা বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা। নিম্ন মজুরি, প্রতিকূল কাজের পরিবেশ ও শর্তাবলী, কাজের স্থায়িত্ব, চাকরিতে উন্নতির অভাব এবং অন্যান্য সুযোগ সুবিধার অভাব বাংলাদেশে আছে। সেটা হচ্ছে নিম্ন মজুরি। এটা তো বাংলাদেশ মনে হয় পৃথিবীতে সবচেয়ে কম মজুরি যেসব দেশে দেওয়া হয় তার মধ্যে একটা। বাংলাদেশে যে হচ্ছে চা শ্রমিকরা আছেন সিলেটে, তাদেরকে কত টাকা দেওয়া হয় তুমি কল্পনা করতে পারবে না, যে এরা সারা দিনে কাজ করে 120 টাকা 30 টাকা পান এখনকার কনটেক্সটে। এটা তুমি ইমাজিন করতে পারো? বাংলাদেশে এখনকার সময়ে বাজারে গেলে 1 কেজি চালের দাম 80 টাকা, মানে জেনারেলি। আচ্ছা,
কম বেশি আছে, জেনারেল হচ্ছে 80 টাকা, আমি তাহলে স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো 80 টাকা 1 কেজি চাল, আর একজন শ্রমিক সারাদিন কাজ করে পাচ্ছেন 130 টাকা। তো তিনি তো ওই চাল কেনার পরে আর তো কিছু তো থাকে না, মানে একটা ফ্যামিলিতে 1 কেজি চাল কিছুই না একটা ফ্যামিলির জন্য, তাই না? তো তুমি কল্পনা করতে পারো যে এত কম হতে পারে। 130 টাকা মিনস $1, $1, অর্থাৎ একজন মানুষকে তুমি সারাদিন কাজ করাচ্ছ $1 দিয়ে। মানে এর চেয়ে নিকৃষ্ট কোনো ব্যবস্থা পৃথিবীতে হতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্রের আইন দেখো, মানে কেমনে এইসব দেশগুলো সারা বিশ্বকে লিড দেয় বুঝতে পারবা, বুঝছো? ইউএসএ তে আইন হচ্ছে যে একজন শ্রমিককে কাজ করাইতে গেলে প্রত্যেক ঘন্টাতে ন্যূনতম মজুরি হচ্ছে $15, সেটা যেই স্টেটে সে কাজ করুক। বিভিন্ন স্টেটে আরো ডিফারেন্ট আছে, বেশি মানে 15 কম কোনো স্টেটে নাই, 15 আছে, 17 আছে, 16 আছে, 18 আছে, 20 আছে, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম আছে। বাট তোমার $15 হচ্ছে সর্বনিম্ন কোনো শ্রমিককে, এর সেটা যেই ধরনের শ্রমিক হোক। ধরো তুমি স্টুডেন্ট, ইউএসএ তে গেছো, কাজ করতেছো, কোনো একটা সুপার শপে কাজ করতেছো, রেস্টুরেন্টে কাজ করতেছো, সর্বনিম্ন হচ্ছে $15। এটা সর্বনিম্ন, এর চেয়ে কম তোমাকে দিতে পারবে না, মানে কোনোভাবেই পারবে না এটা দিতে। এটা হচ্ছে আইন, কেউ দেয়ও না এর চেয়ে কমে। কেউ যদি অবৈধভাবে কাজ করে তাকে একটু কম দেওয়ার চেষ্টা করে, বাট লিগালি কেউ এটা করতে পারবে না। তার মানে 1 আওয়ার সমান হচ্ছে $15। তার মানে সে যদি 8 ঘন্টা কাজ করে, ওভারটাইম ডেফিনেটলি করতে পারে, আমি ধরলাম 10 ঘন্টা সে কাজ করলো ওভারটাইম সহ, তার মানে $150, $150 আর 130 টাকা। মানে তুমি কল্পনা করো কোথায়, মানে এটা কি কোনোভাবে তুমি করতে পারবা, কম্পেয়ার করতে পারবা? কোনোভাবে কম্পেয়ার করা যায় না। তো একটা দেশ কোথায় আর বাংলাদেশ কোথায়? আমি বলতেছি না যে আমাদেরকে $150 করে পার ডে দেওয়া হোক, বাট 130 তো ডেফিনেটলি না, তাই না? আচ্ছা, তো নিম্ন মজুরি, তো অন্যান্য যে সেক্টরগুলো আছে সেখানে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা দিয়ে কাজ করাচ্ছে সারাদিন, এটা তো হতে পারে না রে ভাই। আচ্ছা, তারপর প্রতিকূল কাজের পরিবেশ, ওই যে কাজের এনভায়রনমেন্টগুলো ভালো না, বিশেষ করে মেয়েদের জন্য যে সেক্টরগুলো আছে এটা তো খুবই বাজে। বাংলাদেশে মেয়েদের যে কাজের পরিবেশ এটা মোটেই সেফ না। বাংলাদেশ মানে পৃথিবীর কোনো দেশে এত আনসেফ পরিবেশ আছে কিনা আমি জানি না। আচ্ছা, তারপর কাজের বিভিন্ন যে কন্ডিশনগুলো থাকে সেগুলো অনেক সময় জটিল শর্ত থাকে। তারপর কাজের স্থায়িত্ব নাই, তুমি কোনো কিছু করছো বা না করছো তোমার চাকরি নাই। শুধু গভর্নমেন্ট জব ছাড়া বাংলাদেশে কোনো চাকরি কোনো স্থায়িত্ব নাই। তুমি যে চাকরি করো, যত ভালো চাকরি করো, হ্যাঁ, তুমি ধরো যে খুব ভালো একটা প্রাইভেট ব্যাংকে জব করো, 1.5 লক্ষ টাকা স্যালারি, 2 লক্ষ টাকা স্যালারি, তোমার কাজের মেয়াদ হচ্ছে নেক্সট 1 ঘন্টাও না। মানে তুমি নেক্সট 1 ঘন্টার মধ্যে তোমার চাকরি চলে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, তো এই কারণে বাংলাদেশের মানুষজন একটু গভর্নমেন্ট জবের দিকে ছুটে। ঠিক আছে, ধরো একজন বিসিএস দিয়ে পায় হচ্ছে কত টাকা, 40,000 টাকা, এর বেশি তো পায় না নর্মালি। বিসিএস যখন স্টার্টিং সে যায়, পরে গিয়ে অনেক বছর চাকরি করার পর 70-80 হাজার টাকা উঠে যায়, 1 লক্ষ টাকা উঠে যায়, সেটা অনেক পরে। বাট ইনিশিয়ালি তো ওই 40,000 50,000, তার মিড এজে সে পায় 50,000 60,000 টাকা। বাট একটা প্রাইভেট জবে তো অনেক বেশি টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা স্যালারি। বাট কেন যায় না? কারণ ওই যে 1 ঘন্টা তোমার চাকরির মেয়াদ নেই। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের সমস্যা। চাকরিতে প্রমোশন হয় না সহজে, বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, যে সামাজিক নিরাপত্তা, সেইগুলো অ্যাবসেন্ট। এই সব কারণে বাংলাদেশের সামগ্রিক যে শ্রমের দক্ষতা সেটা খুবই পোর, খুবই পোর। ঠিক আছে, এই দক্ষতাটা আসতেছে না কারণ এই যে এগুলো অ্যাবসেন্ট। এইগুলো যদি কখনো আসে তো হবে ফাইন। আচ্ছা, শ্রমের গতিশীলতা, মানে শ্রম যে গতিশীল, শ্রম যে এক জায়গা থেকে অন্য জায়গাতে মুভ করতে পারে, সেটা 1 নম্বরে হচ্ছে পেশাগত গতিশীলতা। মানে এক পেশা থেকে অন্য পেশা। ধরো যে একজন শ্রমিক, তিনি ছিলেন নির্মাণ শ্রমিক, তিনি নির্মাণ শ্রমিক ছিলেন, ঠিক আছে? আচ্ছা, তো নির্মাণ শ্রমিক, তিনি শহরে কাজ করতেন, তিনি দেখলেন যে না, আমি এখানে কাজ করব না, আমার গ্রামের বাসা আছে নিজ গ্রামে, সেখানে গিয়ে আমি কৃষি কাজ করব, তখন তিনি কৃষি শ্রমিক হয়ে গেলেন। ঠিক আছে, তার মানে এটা তার পেশাগত পরিবর্তন। হ্যাঁ, ভৌগোলিক গতিশীলতা, একজন শ্রমিক তিনি বাংলাদেশে কাজ করতেন, বাংলাদেশে তিনি কাজ করতেন, তিনি দেখতেন এখানে তো টাকা পয়সা কম পাওয়া যায়, তাহলে আমি বাংলাদেশ থেকে মুভ করে মধ্যপ্রাচ্যের একটা দেশ সৌদি আরব চলে গেলাম, সৌদি আরব গিয়ে আমি কাজ করলাম, কম্পারেটিভলি বেশি টাকা পাবো। তো এটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। এবার আসে শিল্পগত গতিশীলতা। তো ধরো যে আমি আগে কাজ করতাম আরএমজিতে, মানে রেডিমেড গার্মেন্টস, মানে যে পোশাক শিল্পে কাজ করতাম, এখন আমি সেখানে কাজ বাদ দিয়ে দিয়েছি, নিয়ে আমি গেলাম একটা হচ্ছে ফুড প্রোডাকশন কোন একটা কারখানাতে। ঠিক আছে, তার মানে আমি এই যে পোশাক শিল্প থেকে খাদ্য শিল্পতে চলে গেলাম, মানে আলাদা শিল্পে আমার মুভ হলো। ঠিক আছে, আচ্ছা, তারপর স্তরগত গতিশীলতা। এখন ধরো যে আমি এই যে লেখাপড়া শিখেছি, লেখাপড়া শিখে আমি একটা চাকরি করি এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, এই পোস্টে আমি চাকরি করি। আচ্ছা, তো এখান থেকে আমি ধরো আমার প্রমোশন হলো, বা হচ্ছে আমি অন্য একটা ভালো পোস্টের জন্য অ্যাপ্লাই করে সেখানে চলে গেলাম, আমি ধরো যে ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেলাম এক সময়, মানে অনেক বছর পরে। তো এটা কি হলো, আমার স্তরগত বা আমার হচ্ছে যে প্রমোশনাল স্টেজগুলো, সেখানে আমার একটা প্রমোশন হলো, স্তরগত পরিবর্তন হলো। তাহলে এই যে শ্রমের যে
শ্রম যে স্থির নয়, শ্রম যে মুভ করে সেটা হচ্ছে পেশাগত হতে পারে, ভৌগোলিক হতে পারে, শিল্পগত হতে পারে, স্তরগত হতে পারে। এই 4টা শ্রেণীতে মূলত এই মুভমেন্টটা হতে পারে। আচ্ছা, বাংলাদেশের অভ্যন্তরীণ শ্রমবাজারের বাস্তব অবস্থা বুঝতে পারতেছো কি আলোচনা হবে? অবস্থা তো খুব বেশি ভালো না, মোটেই ভালো না, খুবই বাজে। এখন আমরা সর্বোচ্চ প্রত্যাশা করতে পারি, বা আমরাও মানে এই অবস্থা ডেভেলপমেন্টের জন্য আমাদেরও সুযোগ আছে কাজ করার। আমরাও লেখাপড়া শিখে যদি নীতি নির্ধারক মানে রাষ্ট্রের নীতি নির্ধারণ যারা করেন, পলিসি মেক যারা করেন, সেই পর্যায়ে যদি আমরা কখনো যেতে পারি, আমরা নিশ্চয়ই এখানে কথা বলতে পারবো, পাবলিক ফোরামে কথা বলতে পারবো যে না ভাইয়া, এইভাবে তো দেশ চলতে পারে না, শ্রমিকদের অবস্থা হতে পারে না, ম্যানেজমেন্ট করা যায়। ঠিক আছে, তুমি দেখো যে বাংলাদেশে কে তার চাকরি সিকিউর বা তার পেশা সিকিউর? কারো না। তুমি তুমি যদি ইউনিভার্সিটিতেও আসো, ইউনিভার্সিটিতে লেখাপড়া করো, এইখানকার লেখাপড়া শেষ করে তুমি তো সিকিউর না যে তুমি এই কাজটা পাবে বা এই চাকরিটা তুমি পাবে, এটা তো ফিক্সড না। মানে এখানে কর্মপরিবেশ খুবই চ্যালেঞ্জিং। তো দেখি এখানে যে বাংলাদেশের অভ্যন্তরীণ শ্রমবাজার উচ্চ বেকারত্ব, অদক্ষ জনশক্তি এবং তৈরি পোশাক শিল্পের উপর অতিরিক্ত নির্ভরতার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ বেকারত্ব, মানে প্রচুর মানুষজন বেকার। যারা জনশক্তিতে আছেন, শ্রমশক্তিতে আছেন, তাদের মধ্যে বিশাল অংশ অদক্ষ। এবং আমাদের যে অর্থনীতি অধিকাংশ ডিপেন্ডেন্ট হচ্ছে তৈরি পোশাক শিল্পের উপর, আরএমজি সেক্টর, রেডিমেড গার্মেন্টস সেক্টরের উপর। অর্থনৈতিক মন্থর গতি ও বিনিয়োগ স্থবিরতার কারণে নতুন কর্মসংস্থান কমেছে এবং শিক্ষিত যুবকদের মধ্যে বেকারের হার বাড়ছে। তো এখন বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করে না। কেন করে না? কারণ বাংলাদেশ বিনিয়োগ করার মতো আকৃষ্ট দেশ, মানে আকর্ষণীয় কোনো দেশ না। কারণ এইখানে হচ্ছে তোমার দুর্নীতি প্রচুর পরিমাণে, বা হচ্ছে সরকারি যে নীতিগুলো আছে এগুলো বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে না, এখানে প্রফিটেবল মনে করে না। ঠিক আছে, এইসব বিভিন্ন কারণে বিনিয়োগ করে না। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি অনেকটা মন্থর গতির, মানে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা উন্নত বিশ্বের মতো এতটা না। এসব কারণে কর্মসংস্থান কম হচ্ছে, মানে যত বেশি বিনিয়োগ হবে, মিল ইন্ডাস্ট্রি তৈরি হবে, কর্মসংস্থান তৈরি হবে, বাট এটা হচ্ছে না। হ্যাঁ, তো এই কারণে শিক্ষিত যারা যুবক আছে তাদের মধ্যে বেকারত্ব প্রচুর পরিমাণে বাড়তেছে। তাছাড়া উৎপাদনশীলতা হ্রাস, দক্ষ কর্মীর অভাব এবং দ্রুত নগরায়নের ফলে শহর এলাকায় কর্মসংস্থানের উপর চাপ সৃষ্টি হয়েছে। তার মানে তোমার হচ্ছে ওই যে শহরে কি হচ্ছে, যে নগরায়ন হচ্ছে দ্রুত, এই কারণে তোমার যত গ্রামের মানুষজন শহরে এসে এই যে নগরায়ন হলে তো সেখানে তোমার কিছুটা কর্মসংস্থান হয়, তো এই শহরের উপর একটা প্রেশার তৈরি করতেছে। এই কারণে দেখবা যে শহর হয়ে যাচ্ছে ঘিঞ্জি, আর গ্রামগুলো তো মোটামুটি স্বাভাবিকভাবে থাকতেছে। তো তুমি যদি দেখো যে ঢাকাতে তুমি যদি থাকো বা হচ্ছে ঢাকা দেখে থাকো, তো দেখবা এইখানে মানে এত পরিমাণে মানুষজন, জাস্ট আনবিলিভেবল। যখন অফিসগুলো ছুটি হয় বিকাল 4টা 5টা 6টা, তো রাস্তাতে তুমি শুধু মানুষই দেখবা, মানে আর কিছু নাই। ঢাকার কিছু কিছু জায়গা আছে যেখানে তো মানে তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো অবস্থায় রাস্তা দেখতে পাবে না, মানে শুধু মানে মানুষের মাথা দেখতে পাবে। যেমন হচ্ছে গুলিস্তান বা এইসব মতিঝিল কর্পোরেট এরিয়া যেগুলো আছে, এইসব জায়গাতে তুমি হেঁটে গেলে জাস্ট দেখবে মানুষের মাথা, ঠিক আছে, বা গাড়ি, মানে তুমি কোনোভাবে রাস্তা দেখতে পাবে না, ইম্পসিবল এটা। আচ্ছা, তো এবার বাংলাদেশের অভ্যন্তরীণ শ্রমবাজারের বাস্তব অবস্থার মধ্যে কাঠামোগত সমস্যা, দক্ষতা ঘাটতি আছে। দেশের শ্রমবাজারের সবচেয়ে বড় দুর্বলতা হলো দক্ষ কর্মীর অভাব। শিল্প খাতে বিশেষায়িত কাজের জন্য এখনো অনেক বিদেশি কর্মীর উপর নির্ভর করতে হয়, যা মূল্যবান বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে। তার মানে ধরো যে শিল্প খাতে যে টেকনিক্যাল কাজগুলো আছে, যে ম্যানেজারিয়াল পোস্টগুলো আছে, যা বড় বড় নীতি নির্ধারক পর্যায়ে যে পোস্টগুলো আছে, এগুলোর উপর এখন আমরা বাইরের দেশের উপর ডিপেন্ডেন্ট। আমাদের দেশে ওই ধরনের দক্ষ জনশক্তি তৈরি করতে পারতেছি না। ঠিক আছে, তো এটা আমাদের দেশের যে ইয়াটা আছে, মানে রিজার্ভ ডলার যেগুলো আছে, এগুলো বাইরের দেশে নিয়ে চলে যাচ্ছে। বেকারত্ব, কর্মসংস্থান সংকট, কোভিড-19 পরবর্তী সময়ে অর্থনৈতিক মন্দা, বিনিয়োগ স্থবিরতা ও শিল্প খাতে স্থবিরতার কারণে নতুন কর্মসংস্থান সৃষ্টি ধীর হয়ে গেছে। শিক্ষিত যুব সমাজের একটি বড় অংশ এখনো কর্মসংস্থানের বাইরে। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের কারণ হতে পারে। তুমি এভাবে পয়েন্ট আকারে জাস্ট লিখবে, তাহলে হবে অসংগঠিত ও অনানুষ্ঠানিক খাত। দেশের সিংহভাগ কর্মী, প্রায় 85% বেশি, আর অনানুষ্ঠানিক বা অসংগঠিত খাতে কাজ করেন, যেখানে কাজের নিরাপত্তা, সঠিক মজুরি ও সুনির্দিষ্ট নীতিমালার অভাব রয়েছে। নারী ও যুব কর্মসংস্থান, যদিও নারীদের অংশগ্রহণ বেড়েছে বিশেষ করে পোশাক শিল্পে, কিন্তু তাদের জন্য কাজের পরিবেশ, নিরাপত্তা ও আইনগত সহায়তা এখনো অনেক দুর্বল, ধরে রাখো নাই। ঠিক আছে, কম উৎপাদনশীলতা ও মজুরি, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের শ্রম উৎপাদনশীলতা অন্যতম সর্বনিম্ন। এর ফলে কর্মীরা কম মজুরি পাচ্ছেন এবং জীবনযাত্রার মান বাড়ছে না। বাংলাদেশের শ্রমিকদের স্বল্প মজুরির কারণ কেন বাংলাদেশের শ্রমিকদের মজুরি কম? কারণ হচ্ছে দক্ষতা কম, শ্রমের সহজলভ্যতা, মানে এখানে তো শ্রমিক খুব সহজে পাওয়া যায়। ধরো যে তুমি কাজ করলে করো, না করলে হয় যাও,
মানে আমার তো লোকজন অনেক আছে দেশে, কাজ করাতে পারবো, এটা একটা সমস্যা। কর্মসংস্থান খুবই কম, শিক্ষা বা দক্ষতা মানে টেকনিক্যাল স্কিল সেটা নাই। শ্রমিক সংঘ, ট্রেড ইউনিয়ন যেটাকে বলে, বুঝছো, এটাকে বলে ট্রেড ইউনিয়ন। তো ট্রেড ইউনিয়ন কি করে, তোমাদের বইতেও দেখবে এটা অনেক আলোচনা আছে। ট্রেড ইউনিয়ন হচ্ছে একটা কারখানাতে বা একটা প্রতিষ্ঠানে যত শ্রমিক আছেন তাদের মধ্যে একটা সংগঠন। এটা যেটা করে যে মালিক পক্ষের সাথে নেগোশিয়েট করে, বার্গেইন করে যে আমাদেরকে এত টাকা করে দিতে হবে, নাহলে আমরা কাজ করবো না, সবাই একজোট হয়ে যায়। আবার হচ্ছে ধরো যে তারা মালিক পক্ষ অতিরিক্ত বার্ডেন দিতে গেলে এরা ইয়া করে যে না, আমরা এতক্ষণ কাজ করতে পারবো না, বা আমরা এই আমাদেরকে ঈদের এই বোনাস দিতেই হবে, না দিলে আমরা কাজ করবো না। এটাই হচ্ছে ট্রেড ইউনিয়ন। তারপর এটা হচ্ছে ত্রুটিপূর্ণ মজুরি কাঠামো, মানে রাষ্ট্রের কোনো মজুরি কাঠামো নাই, যেটা বললাম যুক্তরাষ্ট্রের আছে যে এই কাজের জন্য এত ডলার পার্মানেন্টলি দিতেই হবে প্রত্যেক ঘন্টার জন্য, বাংলাদেশে তো এগুলো নাই। তারপর শ্রমিকের দারিদ্র, যেহেতু বাংলাদেশের অধিকাংশ শ্রমিক যারা আছেন তারা কম টাকা পয়সার মালিক, তারা দরিদ্র মানুষজন, তো তাদেরকে কি হয় যে তাদের এই ফ্লেক্সিবিলিটি নাই যে আমার টাকা কম দিচ্ছে আমি কাজ করবো না, টাকা বেশি দিলে তখনই যাব। তো এই ফ্লেক্সিবিলিটি নাই, তো এই কারণে যেটা হয় যে যা দিচ্ছে ভাই আমার তো সংসার চালাইতে হবে, এই কারণে তারা কাজ করতেছে। আচ্ছা, এবার আসি আমরা শ্রমের চাহিদা। শ্রমের চাহিদাটা কি, ওই যে একজন নিয়োগকারী যতজন শ্রমিক চান সেটাই তো শ্রমের চাহিদা। এখানে বলতেছে একটি নির্দিষ্ট সময় নির্ধারিত মজুরিতে নিয়োগকারীগণ যে পরিমাণ শ্রমিক নিয়োগ করতে ইচ্ছুক থাকে তাকে শ্রমের চাহিদা বলে। মানে আমরা যখন চাহিদা পড়েছিলাম নর্মালি, তখন কি করেছিলাম যে ক্রেতা যতজন একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে ক্রেতা যতটুকু পণ্য ক্রয় করতে রাজি থাকে। তো এখানে শ্রমবাজারে ক্রেতা হচ্ছেন নিয়োগকারী, তাই না? শ্রমবাজারে ক্রেতা হচ্ছেন এই নিয়োগকারী। তো নিয়োগকারী যতজনকে নিয়োগ দিতে ইচ্ছুক থাকেন তাকেই শ্রমের চাহিদা বলে। সিম্পল, মানে এখানে ক্রেতা, বুঝছো, মানে শ্রমের ক্রেতা হচ্ছেন নিয়োগকারী। তো নির্দিষ্ট মজুরিতে এই নিয়োগকারী যতজন শ্রমিককে চান সেটাই হচ্ছে শ্রমের চাহিদা। এখন এই চাহিদা কিভাবে নির্ধারিত হয়? মজুরির উপর। আমরা যখন হচ্ছে নর্মালি চাহিদা পড়েছিলাম দামের উপর চাহিদা নির্ভর করে, তো এখানে দামকেই মজুরি বলা হয় শ্রমের। ঠিক আছে, তারপর হচ্ছে শ্রমের দক্ষতার উপর। শ্রমের দক্ষতা যত বেশি হবে চাহিদা বেড়ে যাবে, না হলে কমে যাবে। শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা, মানে অতিরিক্ত সময় যতটুকু উৎপাদন করতে পারে সেটা। উৎপাদিত দ্রব্যের চাহিদা তার উপরেও ডিপেন্ড করে। আচ্ছা, তারপর বিনিয়োগকারী পরিবেশ, বিনিয়োগের পরিবেশ। এবার মানে হচ্ছে বিনিয়োগ মানে কি, নতুন কর্মসংস্থান সৃষ্টির একটা প্রসেস। তো এটার পরিবেশ ভালো হলেও শ্রমিকের চাহিদাটা বেড়ে যায়। আচ্ছা, আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড বিজনেস যা হবে, এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদন কৌশল, উৎপাদন কৌশল দুই প্রকার, একটা হচ্ছে শ্রমনিবিড় আর একটা হচ্ছে মূলধন নিবিড়। যদি শ্রমনিবিড় উৎপাদন হয় তাহলে শ্রমিকের চাহিদা অনেক বেড়ে যাবে, আর মূলধন নিবিড় হলে শ্রমিকের চাহিদা কমে যাবে। এটা আমরা পড়েছি তো, মানে দুই ধরনের উৎপাদন কৌশল। উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা যদি বেশি হয় তাহলে শ্রমিকের চাহিদা বেশি, আর না হলে শ্রমিকের চাহিদা কম। বাণিজ্য চক্র। আচ্ছা, বাণিজ্য চক্রটা কি? আমরা যেটা বলি সিন্ডিকেট, ঠিক আছে? তো এই সিন্ডিকেট যদি হয় তাহলে তো মানে এখানে শ্রমিকদের স্বাধীনতা থাকে না, মানে যারা নিয়োগকারী তারাই মানে সবকিছু নিয়ন্ত্রণ করে, তখন শ্রমিক চাহিদাটা কমে যায়। আর যদি বাণিজ্য চক্র না থাকে তাহলে শ্রমের চাহিদাটা বেড়ে যায়। আর একটা হচ্ছে জলবায়ু। আচ্ছা, জলবায়ু কিভাবে শ্রমের চাহিদাকে প্রভাবিত করে? তো যেই সব দেশগুলোতে তোমার হচ্ছে আমাদের মতো সমভাবাপন্ন জলবায়ু, এখানে জনসংখ্যার পরিমাণ এমনিতেই বেশি, যে কারণে এখানে শ্রমের চাহিদাটা কমে যায়, কারণ অনেক বেশি শ্রমিক আছে। আর যেই সব দেশগুলো উষ্ণমণ্ডলীয় বা একদম ওই যে মেরু অঞ্চলীয়, সেখানে জনসংখ্যা কম থাকে, যে কারণে শ্রমের চাহিদা বেশি বেড়ে যায়। খুবই সিম্পল হিসাব। এবার চাহিদার অপোজিটে আছে হচ্ছে শ্রমের যোগান। সেটা দেখি কি বলতেছে, একটি নির্দিষ্ট মজুরিতে যতজন শ্রমিক শ্রম প্রদানে রাজি থাকে তাকে শ্রমের যোগান বলে। নর্মালি যোগান আমরা যখন পড়েছি তখন তো দেখেছি যে বিক্রেতা একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে যতটুকু পণ্য বিক্রয় করতে রাজি থাকেন। তো শ্রমের বিক্রেতা হচ্ছেন শ্রমিক, ঠিক আছে? শ্রমের বিক্রেতা হচ্ছেন শ্রমিক, তার মানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে শ্রমিক যতটুকু শ্রম দিতে রাজি থাকবেন সেটাই হচ্ছে শ্রমের যোগান। এখন এই যে শ্রমবাজারের যে চাহিদা এবং যোগান, এর উপর ডিপেন্ড করেই মজুরি নির্ধারিত হবে। সেটা আমরা ওই যে বাজার ভারসাম্য যে চিত্র দেখেছি না, ঠিক সেম চিত্র, ঠিক আছে? বাজার ভারসাম্যের যে চিত্রটা আছে সেম চিত্র আঁকলে হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাই, দেখো নর্মাল যে আমরা ইকোনমিক্স হিসাব করি তেমনই। আচ্ছা, তো এইদিকে শ্রমের মজুরি নির্ধারিত আছে, এইদিকে হচ্ছে মজুরি, আর এইদিকে হচ্ছে শ্রমের পরিমাণ। আচ্ছা, তা আমি এখানে মজুরি ধরলাম যে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এটা হচ্ছে মজুরি, ঠিক আছে? যদিও খুবই কম দেখাইলাম, বাট এটা আমি ধরে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে শ্রমের পরিমাণ। শ্রমের পরিমাণ আমি ধরলাম হচ্ছে এখানে 10 জন, এইখানে 20 জন, এইখানে 30 জন, ঠিক আছে? তো এখন ধরো যে হচ্ছে তোমার 100 টাকা মজুরিতে মাত্র 10 জন শ্রম দিতে রাজি, আর যিনি নিয়োগকারী আছেন তিনি 30 জনকে নিতে রাজি। আচ্ছা, 200 টাকা মজুরিতে
20 জন মানে একটু শ্রম বেশি মানুষ দিতে যাচ্ছে, আর নিয়োগকারী একটু কম মানুষকে নিতে যাচ্ছে। 300 টাকা হইলে নিয়োগকারী মাত্র 10 জনকে নিতে চায়, বাট শ্রমিকরা 30 জন কাজ করতে চায়। তাহলে এইখানে দেখো এই রেখাটা এইদিকে গমন করতেছে, এই যে 3টা বিন্দু, আবার এইখানে দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আবার এই রেখাটা এদিকে গমন করতেছে। তো ভারসাম্য কোথায় হচ্ছে? এই বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু। তার মানে ভারসাম্য শ্রমিকের পরিমাণ হচ্ছে 20 আর ভারসাম্য মজুরি হচ্ছে 200 টাকা। ঠিক আছে, মজুরি নির্ধারিত হলো কত টাকা? 200 টাকা। আচ্ছা, আর এইখানে যেটা আছে, এখানে দেখো যে মজুরি অনেক বেশি, এখানে শ্রমিক বেশি জন চাচ্ছে, বাট তাদেরকে নিয়োগ দিতে যাচ্ছে না যিনি নিয়োগকারী, তাহলে এখানে শ্রমিক উদ্বৃত্ত থেকে যাচ্ছে, আর এখানে শ্রমিকের কি হচ্ছে? সংকট তৈরি হচ্ছে। এটা আমরা আগে যে পড়াটা মানে হচ্ছে বাজার ভারসাম্য, সেখান থেকে আমরা বুঝতে পারি। কি বলতেছো? গ্রাফ করে দিবেন না? হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে এই গ্রাফটা তোমরা পারবা আশা করি, মানে যেভাবে দেখাইলাম সেভাবে আঁকতে পারবা। আচ্ছা, আর আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি এই বিষয়টা তোমাদেরকে বোঝায়। ধরো যে একজন একজন হচ্ছে শ্রমিক যিনি আছেন, তিনি হচ্ছেন কাজ করতেছেন কোনো একটা ইয়াতে, মানে কোনো একজন এমপ্লয়ারের অধীনে। তো তিনি একদিনে টাকা পাচ্ছেন, 500 টাকা আমি ধরলাম। এটা হচ্ছে তার আর্থিক মজুরি। এটা হচ্ছে কি? তার আর্থিক মজুরি, মানে যে টাকাটা তিনি পাচ্ছেন। এখন এই এই 500 টাকা দিয়ে, এই শ্রমিক যতটুকু যতটুকু সেবা পণ্য, তিনি তো সেবা পণ্য ক্রয় করবেন বা অন্যান্য বস্তুগত পণ্য ক্রয় করবেন, যতটুকু পণ্য ক্রয় করতে পারেন সেটা এই এমপ্লয়ার থেকে যে অতিরিক্ত সুবিধাগুলো পান, ধরো যে তিনি এর বাইরে চিকিৎসা ভাতা পান, এর বাইরে হচ্ছে ট্রাভেলের জন্য তিনি অ্যালাউন্স পান, যাতায়াত ভাড়া পান, তিনি এর জন্য হচ্ছে ঝুঁকি ভাতা পান, ডিয়ারনেস অ্যালাউন্স এটাকে বলা হয়, এইগুলা পান। হ্যাঁ, তারপরে যে বাচ্চাদের জন্য তিনি হচ্ছে আলাদা টাকা পান, বা তার অতিরিক্ত যে সুবিধাগুলো পান, ধরো একটা গাড়ি দিয়েছে হচ্ছে তার ডিরেক্টলি সেই এমপ্লয়ার, বা একটা থাকার জন্য রেসিডেন্স দিয়েছে, বা আবাসিক ভাতা দিচ্ছে, আবাসন ভাতা দিচ্ছে। তো এই যে অতিরিক্ত যা কিছু আছে, এই সব কিছু হচ্ছে তার প্রকৃত মজুরি। ঠিক আছে, আর্থিক মজুরি হচ্ছে শুধু নগদ টাকাটা, আর প্রকৃত মজুরি হচ্ছে ওইটা দিয়ে কতটুকু সে কিনতে পারতেছে দ্রব্য, সেগুলাকে হিসাব করে। হ্যাঁ, তারপর আবার হচ্ছে অতিরিক্ত সুবিধা পায়, সেগুলো হিসাব করে। এখন ধরো যে এই 500 টাকা দিয়ে সে আগে 10 কেজি চাল কিনতো, এখন সে 4 কেজি চাল কিনতেছে, তাহলে তার প্রকৃত মজুরি কমে গেল না? মানে টাকা 500, বাট আর্থিক মজুরি কিন্তু সেমই থাকতেছে। এটা আমি ধরলাম হচ্ছে 2020 সাল, এটা হচ্ছে 2020 সাল, আর এটা আমি ধরলাম হচ্ছে 2030 সাল। ঠিক আছে, তো দুই সময়ে তার আর্থিক মজুরি সেম, বাট প্রকৃত মজুরি তো অনেক কমে গেছে, রাইট? বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, তাও আর্থিক মজুরি প্রকৃত মজুরি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসি শ্রমিক সংঘ। ক্লাস বেশিক্ষণ নাই, একটু মনোযোগ দিয়ে করো, করলে বুঝতে পারবা, কারণ অনেকে ধৈর্য থাকবে না খুব বেশি লং করলে ক্লাস। দেখো, শ্রমিক সংঘ, ট্রেড ইউনিয়ন, যেটা তোমাদের কিছুটা বলেছি। তো শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন হলো শ্রমিকদের নিজস্ব একটি সংগঠন, যার মূল লক্ষ্য হলো মালিক পক্ষের সাথে দর কষাকষির মাধ্যমে উন্নত কর্মপরিবেশ, ভালো বেতন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা। তার মানে ট্রেড ইউনিয়ন হচ্ছে আমরা যেটা সহজে বুঝি যে মালিক পক্ষের এগেনস্টে দাঁড়ানোর জন্য একটা সংগঠন। আমরা দেখি না যে হচ্ছে যে ইয়া থাকে, যে ধরো যে ঢাকা ইউনিভার্সিটির কথা কল্পনা করি, ডাকসু আছে না? তো ডাকসুর কাজ কি? এটা ইউনিভার্সিটির সাথে নেগোশিয়েট করা, ওয়ান টাইপ অফ। তো এমন এটার কাজ হচ্ছে ঠিক এমন। আচ্ছা, এটি শ্রমিকদের সম্মিলিত ক্ষমতা বৃদ্ধি করে এবং আইনানুগভাবে ট্রেড ইউনিয়ন হিসেবে কাজ করে। বাংলাদেশে আইন অনুযায়ী 20% শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যায়। আরও অনেক আইন আছে বিস্তারিত, বাট এটা খুব বেসিক, তোমাদের এখন এত আইন পড়তে হবে না। মানে এখানে ফিমেল মেম্বারদের পার্টিসিপেশন কেমন হবে, এটা সেটা অনেক কিছু আছে, বাট তোমরা জাস্ট জেনে দেখো যে যতজন শ্রমিক আছে তার অ্যাটলিস্ট 20%-এর মতামত থাকতে হবে, না হলে এটা করা যাবে না। এর কাজ হচ্ছে ভ্রাতৃত্বমূলক ও কল্যাণমূলক কার্যাবলী একটা আছে, মানে শ্রমিকদের ওয়েলফেয়ারে কাজ করে। সংগ্রামী কার্যাবলী মানে যিনি মালিক পক্ষ, তাদের তাদের কোনো মতামতের বিরুদ্ধে স্ট্রাইক করা, মানে অবরোধ করা। দেখো না যে কারখানা বন্ধ করে দিয়ে আন্দোলন করতেছে, এগুলো করাও শ্রমিক সংঘের কাজ, এগুলো লেজিট। এবং এই কাজ করার জন্য কাউকে ইয়া করা যাবে না, কারণ মামলা দেওয়া যাবে না, কিছু করা যাবে না, এগুলো হচ্ছে আইন, বুঝছো? রাজনৈতিক কার্যাবলী, এটা রাজনৈতিক পজিশনের মতো এটা কাজ করে, নির্বাচন হয় প্রত্যেক বছর, হ্যাঁ, সব কিছু হয়। আপোষমূলক কার্যাবলী, মালিক পক্ষের সাথে বিভিন্ন ইস্যুতে তারা আপোষও করে। ঠিক আছে, মানে নেগোশিয়েট করা, যেটাকে বলে আপোষ করা মানে নেগোশিয়েট করা, এটাও করে থাকে। আচ্ছা, শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে? এটা একটা স্টাডি কোশ্চেন তোমাদের থাকবে। শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে কিনা? আমি হিন্টস দিয়ে দিই, পারে। কিভাবে পারে? এর কারণ হচ্ছে শ্রমিক সংঘ যে বার্গেনিং করে, বার্গেনিং পাওয়ারের মাধ্যমে পারে, বাট তুমি এটা ব্যাখ্যামূলকভাবে সলভ করবা। এটা একটা ব্যাখ্যামূলক কোশ্চেন, ঠিক আছে? এটা সৃজনশীল আসার মতো কোশ্চেন, ব্যাখ্যামূলক কোশ্চেন, এটা তুমি সলভ করবা। আচ্ছা,
আরেকটা বিষয়, শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা যেটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা এখানে স্লাইডে অ্যাড করা নাই। আচ্ছা, শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা এটা কেমন হয় দেখো। তো আমরা জানি শ্রমের চাহিদা ও যোগান রেখা নর্মাল চাহিদা যোগান রেখার মতো, ঠিক আছে? মানে তোমাদেরকে দেখায় শ্রমের যোগান রেখা কেমন হয়, চাহিদা রেখা কেমন হয়। দেখো, ধরো যে এটা হচ্ছে ওয়াই জিরো ওয়াই ড্যাশ এক্স ড্যাশ জিরো এক্স। তো এইদিকে আছে মজুরি 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, এটা হচ্ছে মজুরি। আর এইদিকে শ্রমিকের পরিমাণ 10 জন, 20 জন, 30 জন, 40 জন, খুবই সহজ এগুলা। তো এখন নর্মাল আমাদের কমন সেন্স খাটাইলে এগুলো তোমরা পেরে যাবে, কঠিন কিছুই না। তো 100 টাকা মজুরিতে 10 জন কাজ করতে চায়, 200 টাকা মজুরিতে 20 জন চায়, 300 টাকা মজুরিতে 30 জন কাজ করতে চায়, 400 টাকা মজুরিতে আরো বেশি শ্রমিক কাজ করতে চায়। তো এই যে শ্রমিকরা বেশি জন কাজ করতে চাচ্ছে, শ্রমিকরা বেশি জন কাজ করতে চাচ্ছে, এটাই হচ্ছে শ্রমের যোগান রেখা, ঠিক আছে? এটাই হচ্ছে শ্রমের যোগান রেখা। নর্মাল যোগান রেখা যেমন হয় ঠিক তেমন। আচ্ছা, আবার আমরা যদি শ্রমের চাহিদা রেখার কথা কল্পনা করি, শ্রমের চাহিদা রেখা, ঠিক আছে, সেটাও নর্মাল যে চাহিদা রেখা আছে ঠিক সেভাবে ফাংশন করে। হ্যাঁ, আচ্ছা, তো এখানেও আমি দিচ্ছি হচ্ছে 100, 200, 300, 400। আচ্ছা, আবার এইদিকে 10, 20, 30, আমি তিনটাই দিচ্ছি জাস্ট, এখানে জায়গা যেহেতু নাই। তো দেখো যে যখন শ্রম মানে মজুরির পরিমাণ 400 টাকা, তখন নিয়োগকারী তো খুব কম শ্রমিক চান, যে এত শ্রমিক নিব না, 10 জনকে নিলেন। যখন 300 হচ্ছে তখন তিনি আরো কমাই দিলেন, যে আর একটু বাড়াই দিলেন, যে 20 জনকে নিব। যখন মজুরি আরো কমতেছে তিনি আরো বেশি শ্রমিক চান। তাহলে এই যে দেখো আমাদের যে ইয়াটা মানে শ্রমের চাহিদা রেখাটা, সেটা দেখো একদম নিচ দিকে গমন করতেছে এইভাবে। তো এটা হচ্ছে শ্রমের চাহিদা রেখা। তো এখন শ্রমের যোগান রেখা এখানে এমন দেখাইলেও আসলে শ্রমের যোগান রেখা এভাবে ফাংশন করে না। তাহলে শ্রমের যোগান রেখা কিভাবে ফাংশন করে সেটা তোমাদেরকে দেখায়। সেটা হচ্ছে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। আচ্ছা, দেখো সেটা কেমন হয়। ওয়াই জিরো এক্স, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এটা পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চেন ডেফিনেটলি। সরি, এটা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স, ডেফিনেটলি এটা পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চেন। তো ধরো যে একজন শ্রমিক, তার মজুরি, প্রাথমিক মজুরি ছিল 200 টাকা, ঠিক আছে, 200 টাকা, এবং এই মজুরির প্রেক্ষিতে সে কাজ করতো এতটুকু। এতটুকু কত? সে দিনে কাজ করতে হচ্ছে 8 ঘন্টা, আমি ধরলাম সে দিনে 8 ঘন্টা কাজ করতো। ফাইন। আচ্ছা, তার মজুরি বাড়িয়ে 400 টাকা করা হলো, 400 টাকা। সে তো মহা খুশি, সে এই 400 টাকা পেয়ে এত বেশি উচ্ছ্বাসিত হলো যে সে দিনে কাজ করা শুরু করলো 12 ঘন্টা করে, 12 ঘন্টা করে কাজ করা শুরু করলো। এই যে নর্মাল যে হচ্ছে এই যেমন উপরের দিকে যাচ্ছে না, তো দেখো এটা উপরের দিকে যাচ্ছে, তার মজুরি আরো বাড়িয়ে দেওয়া হলো, 600 টাকা করে নাও তুমি। এবার সে দেখলো যে না, আমি এত কাজ করে কি করব, টাকা তো অনেক আসতেছে, অল্প কাজ করে অনেক টাকা আসে। সে কি করবে, একটু নিজের রিল্যাক্সেশন চাবে, সে একটু চাইবে যে পরিবারের সাথে সময় দিয়ে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যায়, রিল্যাক্স করি, ঘুমায় টুমায়। সে কি করবে, এবার শ্রমের পরিমাণটা একটু কমিয়ে দিবে। সে এবার যেটা করবে 10 ঘন্টা দিনে কাজ করবে, কারণ সে 10 ঘন্টা কাজ করে অনেক টাকা পায়, 600 টাকা হচ্ছে দিনে পাচ্ছে, তো তখন আর এত কাজ করার দরকার হয় না, ঠিক আছে? তো এখন এই অবস্থাটা কেমন হলো দেখো, এই যে শ্রমের যে ইয়াটা মানে যোগান রেখাটা, সেটা কোন দিক থেকে যাচ্ছিল, সেটা এই দিক থেকে যাচ্ছিল, ঠিক আছে, এইভাবে যাচ্ছিল, এটা তার নর্মাল যোগান রেখা ছিল। বাট এইখান থেকে গিয়ে সে এই দিকে মুভ করতেছে, ঠিক আছে? তাহলে দেখো শুরু হয়েছিল এই দিক থেকে, এই দিক থেকে, হ্যাঁ, কিন্তু এই দিকে গিয়ে এই দিক ঘুরে যাচ্ছে। তাহলে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা বলে এটা। তার মানে এটা এখান থেকে গিয়ে পিছন দিকে আবার মুভ করতেছে, হ্যাঁ। আচ্ছা, তার মানে এখন তোমরা বুঝতে পারতেছো আশা করি, এটা পরীক্ষাতে আসবে, এই চিত্রটা পরীক্ষাতে আসবে। আমার প্রাইভেটে যাবে, এখনই ক্লাস শেষ। ওকে, থ্যাংক ইউ তাহলে তোমাদেরকে, পরে ক্লাসে দেখা হবে। আর এটাই হচ্ছে নিয়মিত লেকচারের লাস্ট, এরপর আমরা কোশ্চেন সলভ বা এগুলো দেখবো, আর তোমরা ওয়েবসাইটে গিয়ে আমাদের রুটিন সবকিছু দেখে নিও, ঠিক আছে? ধন্যবাদ তোমাদেরকে, আসসালামু আলাইকুম।